আজকে ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? লোকজন আছে কম কেন বলেন তো? 2 মিনিট সময় নেব, আর 2 মিনিট। হ্যাঁ, 1 মিনিট হয়েছে, আর 2 মিনিট সময় নিয়ে শুরু করবো। জি, জ্যামিতি 1 নাম্বার এবং 2 নাম্বার ক্লাস আপনাদের মানে কেমন লেগেছে? ক্লাস জিনিসগুলো বুঝতে পারছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাবেন একটু, একজন। হ্যাঁ, মানসিক দক্ষতা এই কোর্সটা শেষ হলে করাতে চাইছিলাম। আপনাদের দেখবেন পোস্ট লিখছিলাম যে এই কোর্সটা শেষ হলে আমি মানসিক দক্ষতার একটা ক্লাস শুরু করবো, একটা কোর্স শুরু করব। কিন্তু এই কোর্স শেষ হতে তো আমাদের আমি তো বলেছি ফেব্রুয়ারি 25 বা 26 তারিখ লেগে যাবে। তো সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারছি বলেন? আমরা কি শর্ট সময়ের মধ্যে কোর্সটা করতে পারছি, বা এটা কি আসলে ফলপ্রসূ হবে আপনাদের জন্য? শুধু আমি আমার দিকটা চিন্তা করলে তো হবে না, এটা ফলপ্রসূ হবে কিনা সেটাও তো আমাকে চিন্তা করতে হবে। ঠিক আছে? জি, হ্যাঁ, কালকে বাংলা ক্লাস হবে। কালকে আমি আপনাদের ক্লাস নিতে চাইছিলাম, তাই না? জি, কালকে হচ্ছে শনিবার না? কালকে আপনাদের ক্লাস নিব আমি। হ্যাঁ, কালকে 6:30টায় আপনাদের ক্লাস নিব। কালকে 6:30টায় আপনাদের ক্লাস নিব। কেন? কারণ আমি গত সপ্তাহে কিন্তু 2টা ক্লাস মিস করেছিলাম, এবং আমার কথা দেওয়া ছিল যে এই 2টা ক্লাস আমি কি করবো, আপনাদেরকে ব্যাকআপ ক্লাস দিয়ে পূরণ করে দিব। জি, তাহলে কালকের একটা ক্লাস আমি নিব। কালকে একটা ক্লাস নিব। জি, ওই যে গত সপ্তাহে 2টা ক্লাস মিসিং ছিল না? হ্যাঁ, বাংলা ক্লাস ভালো হবে তো? আচ্ছা, বাংলা ক্লাস ভালো, ভালো তো হওয়ার কথা। স্যার তো অনেক ভালো পড়ান। ঠিক আছে, আপনারা তো স্যারের ক্লাস দেখেই ভর্তি হয়েছেন, তাই না? স্যার তো ভালো পড়ান এবং ভালো হবে ইনশাআল্লাহ। ক্লাস প্র্যাকটিস করতে হবে। জি, এক্সাম 8-এর সলভটা আমি দ্রুত দিব, 7-এর সলভটা আমি সামনে দিব। আমি একটু আসলে আপনারা বুঝতে পারছেন যে আমি একটু আপনাদের সবকিছু নিয়ে বা সবকিছু একটু ব্যস্ত থাকার জন্য কিন্তু প্রপারলি আপনাদেরকে আমি মানে সবকিছু দিতে পারছি না আসলে। এক্সাম 8-এর সলভটা দেওয়া আমার আগে উচিত ছিল, কারণ আমি দিব, 2 একদিনের মধ্যে দিয়ে দিব। প্রেশার হলে সেটা পরে দেখবেন ভিডিও। জি, আচ্ছা, আমরা শুরু করে দিই। হ্যাঁ, যারা আসছেন, জয়েন করেছেন তো করেছেন, যারা করেননি তারা পরে করবেন। তো প্রথমে আমি কালকে যে থিওরিগুলো আপনাদের দেখাইছিলাম, সেই থিওরির আলোকে আমরা কিছু প্রশ্ন সলভ করব। তো আমি কালকে 6:30টায় ক্লাস যদি আমি পোস্ট করে দিব, হ্যাঁ, সকালে বা দুপুরের দিকে আমি পোস্ট করে দিব কালকে 6:30টার দিকে ক্লাস। ওকে, তো আমি কালকে কি কি থিওরি পড়াইছিলাম আপনাদের মনে আছে? একটা ত্রিভুজের এই যে এ বি সি, এই যে 3টা কোণ, হ্যাঁ, একটা ত্রিভুজের। আচ্ছা, আচ্ছা, এই ত্রিভুজের এই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। প্রথম থিওরি ছিল একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ। আর একটা থিওরি কি ছিল? যে একটা ত্রিভুজের কোন একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, তাহলে এই যে উৎপন্ন বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ হচ্ছে, যে বাহুকেই বর্ধিত করি না কেন,
এই বহিস্থ কোণ এই 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 বিন্দুর অপোজিটে যে দুইটা বিপরীত কোণ আছে, অন্তস্থ যে দুইটা কোণ আছে, এদের সমষ্টি সমান, অর্থাৎ এই কোণটা হয় এই এ কোণ আর বি কোণের সমান। যে বাহুকে, তাহলে এই বাহুকে যদি বর্ধিত করি তাহলে এই কোণটা হবে এই কোণ আর এই কোণের সমান, মনে আছে? আচ্ছা, তারপর আমরা কি করছিলাম যে কোন একটা বাহুকে যদি বর্ধিত করি তাহলে উৎপন্ন এই বহিস্থ কোণটা এই এর অপোজিট মানে এর বিপরীত অন্তস্থ কোণ এই দুইটার প্রত্যেকের চেয়ে বড়। তারপরে কি করছিলাম, এই তিন বাহুকে যদি আমরা বর্ধিত করি, সরি, এই তিন বাহুকে যদি বর্ধিত করি তাহলে উৎপন্ন যে তিনটা বহিস্থ কোণ, এই তিনটা বহিস্থ কোণের সমষ্টি ছিল 360 ডিগ্রি বা 4 সমকোণ। আমরা এই থিওরিগুলো গতকাল পড়ালেখা করেছিলাম, ঠিক আছে? এবং এই থিওরি রিলেটেড অঙ্কগুলোও কিন্তু সলভ করেছিলাম, কিছু অঙ্ক। আজকে আমরা এই থিওরির অনেকগুলো অঙ্ক করব এবং আজকে আমরা এই ত্রিভুজের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ, যেখান থেকে এমন কোনো বিসিএস নাই যেখান থেকে একটা প্রশ্ন হয়নি। আবার বলছি, মানসিক দক্ষতা হোক বা গাণিতিক যুক্তি হোক, একটা প্রশ্ন সবসময় পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ থেকে আসছেই। আমরা সেই থিওরিটা আজকে শিখবো, ওকে? আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। প্রথমে আমি যে অঙ্কটা সলভ করাবো সেটা হলো 56 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 56। হ্যাঁ, কোশ্চেন 56। জি, কোশ্চেন 56 স্ক্রিনে দেওয়ার দরকার নেই, কারণ স্ক্রিনে দিয়ে তেমন লাভ হবে না বিশেষ। আচ্ছা, 56 নাম্বার কোশ্চেন ছিল হচ্ছে এরকম, আপনারা দেখবেন আপনাদের কাছে যদি শীট থাকে শীটে দেখবেন আছে 56 নাম্বার কোশ্চেনে। সবাই একটু মনোযোগ দিবেন, বুঝতে হবে এগুলা কোশ্চেন কিন্তু সরাসরি হবে না, একটু মডারেট করে আপনাকে অ্যানসার দিতে হবে। এই কোশ্চেন, এই কোণটা ছিল বিটা, এটা একটা চিত্র, হ্যাঁ এটা একটা চিত্র, এই কোণের আচ্ছা এটা হচ্ছে বিটা কোণ, এই কোণটা হচ্ছে গামা কোণ, আর এই কোণটা হচ্ছে আলফা কোণ। আচ্ছা, আপনারা আপাতত একটু পড়েন প্লিজ, পরে পরে আপনারা এগুলো বলতে পারবেন, সমস্যা, আগে একটু পড়েন। এটা বি, এটা এ, আর এই কোণটার মান দেওয়া আছে হচ্ছে এক্স কোণ, আর অঙ্কে বলছে এই এক্স কোণের মান কত, এই এক্স কোণের মান কত। আচ্ছা, এক নাম্বার অপশন আছে আলফা প্লাস বিটা প্লাস গামা, দুই নাম্বার অপশনে আছে হচ্ছে আলফা প্লাস বিটা মাইনাস গামা, তিন নাম্বার অপশনে আছে হচ্ছে আলফা প্লাস বিটা মাইনাস 2 গামা, চার নাম্বার অপশন আছে হচ্ছে 2 ইনটু আলফা প্লাস বিটা প্লাস গামা। বাস, ওকে। আচ্ছা, তাহলে আমাদের সলভ করতে হবে এই চিত্রের, এবং বলছে যে এই কোণটা কত। এই ধরনের প্রশ্ন যখন আসবে আপনাকে একটু মডারেট করে সলভ করতে হবে। এই ধরনের প্রশ্ন যদি কখন আসে সরাসরি আপনি দেখে বুঝতে পারবেন না, এই জন্য এই বাহু হোক বা এই বাহু হোক, যে কোনো একটা বাহুকে বাড়ায় একটা ত্রিভুজ বানায় নিয়ে জিনিসটাকে সলভ করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা প্রথম কাজ করব, এই বাহুটাকে আমি এই যে আমি অন্য কালার, ডিফারেন্ট কালারে পেয়ে দিচ্ছি, এই বাহুটাকে আমরা একটু বর্ধিত করলাম, এই বাহুটাকে বর্ধিত করে আমরা একটা ত্রিভুজ বানাই ফেললাম, এই যে মোটা করে দিচ্ছি, মানে এই বাহুটাকে আমি বর্ধিত করছি। হ্যাঁ, এটা কিন্তু ছিল না, এই বাহুটাকে বর্ধিত করছি, ঠিক আছে? এটা ছিল না, এই বাহুটাকে বর্ধিত করছি, ত্রিভুজ বানাইছি। এবার তাকান তো সবাই, এবার আমার এক্স বের করতে হবে, মনোযোগ দেন। তাহলে আমরা যদি একটা কাজ করি, আমি যদি বলি যে এই কোণটা, এই কোণটা দেখেন, সবাই একটু মনোযোগ দিন। আমি কি একটা কথা বলতে পারি যে এই কোণটা হলো, এই ত্রিভুজটাকে যদি চিন্তা করি, দেখেন যে এই ত্রিভুজের কথা যদি চিন্তা করি, এই যে কি এটার নাম দিচ্ছি আমি ডি বিন্দু। আচ্ছা, এটা আমি একটু ডি বিন্দু দিচ্ছি, এটাকে আমরা ও এ বি, এটাকে ডি বিন্দু দিলাম, ডি বিন্দু। এখন যদি আমি চিন্তা করি যে এই কোণটা মানে ও বিডি ত্রিভুজ, ও বিডি ত্রিভুজ, ও বিডি ত্রিভুজ, ত্রিভুজ ও বিডি এ, ত্রিভুজ ও বিডি তে কি ঘটনা ঘটছে, ত্রিভুজ ও বিডি তে এটা কি বহিস্থ কোণ না? দেখেন এই যে এটা কি বর্ধিত বাহু না এই ত্রিভুজের জন্য? এই ত্রিভুজের জন্য এটা কি বর্ধিত, এই বাহুকে বর্ধিত করা হয়েছে না? যদি আমি বলি যে হ্যাঁ এই ত্রিভুজের এটা বর্ধিত বাহু, আর এই বর্ধিত কোণ, এই যে বহিস্থ কোণ, এর অপোজিট এই অন্তস্থ কোণ দুইটা সমষ্টির সমান, তাহলে এই কোণটা হলো এই বিটা আর গামা সমান, তাহলে এই কোণটা হলো বিটা প্লাস গামা। বুঝছেন কিনা কথা? এই কোণটা হলো বিটা প্লাস গামা, বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে? ঠিক আছে, এই কোণটা হলো বিটা প্লাস গামা। এবার আমি যদি বলি এই যে এটাকে যদি ই বিন্দু দেই, এই যে এই বিন্দুটা, তাহলে এটা হলো ত্রিভুজ, ত্রিভুজ এ ডি, এই যে এ ডি, এই ত্রিভুজে আমি কি বলতে পারি এটা হলো বর্ধিত বাহু। দেখেন এই এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজে এটা কি বর্ধিত বাহু না? এই বর্ধিত বাহু এটা কি বহিস্থ কোণ না? তাহলে আমরা কি জানি, এই উৎপন্ন বহিস্থ কোণ তার অপর দুইটা অন্তস্থ কোণের সমষ্টির সমান, তাহলে এই কোণটা হলো এই কোণ আর এই কোণের সমষ্টির সমান,
তার মানে এই কোণটা মানে এক্সটা হলো একটা সমান এই আলফা এবং এই বিটা প্লাস গামা, অর্থাৎ x ইজ ইকুয়াল টু এই কোণ এবং এই কোণের সমষ্টি, অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা। তার মানে x এর ভ্যালু হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা। আপনারা কি বুঝতে পারছেন? এটা কি বোঝা গেছে বিষয়টা? এটা কি বোঝা গেছে? আপনারা কি বুঝছেন বলবেন প্লিজ, বুঝতে পারছেন কিনা বলেন। আচ্ছা বুঝতে পারছেন কমেন্ট করে জানাবেন, আমি আরেকবার বুঝাই দিচ্ছি, তারপর কমেন্ট করে জানান যে বুঝতে পারছেন কিনা। আচ্ছা আমাদের চিত্র কি ছিল? আচ্ছা চিত্রটা বোঝেন, আপনারা চিত্রটা বোঝার চেষ্টা করেন। চিত্রটা ছিল এরকম, চিত্রটা ছিল এরকম, এই কোণের মান ছিল হচ্ছে আমি আবার সবার জন্য আরেকবার একটু বলছি, হ্যাঁ এই কোণের মান ছিল বিটা, এই কোণের মান ছিল গামা, এই কোণের আচ্ছা এই কোণটা হবে আলফা। চিত্রে ভুল আছে, হ্যাঁ এটা আলফা হবে, একটু খেয়াল করবেন, আপনাদের শীট যেটা আছে এটা আলফা হবে, এটা ভুল আছে, আলফা হবে, আলফা হবে। এ কোণ কি? এ কোণ, এ কোণ হচ্ছে আলফা, এখানে চিত্রে ভুল আছে, এটা ঠিক করে না। হ্যাঁ ও বি এ, আমাদের বলছে এই কোণ এক্স টা কত, এটা এক্স ধরছে এবং এক্স এর মান কত, এটা কত, অপশন এরকম আছে, ঠিক আছে। আচ্ছা আবার বোঝাচ্ছি, কোনো সমস্যা নাই, বুঝেন নাই কোনো প্রবলেম, আমি আবার বোঝাচ্ছি। এখন এই ধরনের চিত্র সলভ করার সময় একটু মডারেট করে নিতে হয়, মডারেট করে নিতে হবে একটু। ধরেন এখানে তো কোনো ত্রিভুজ নাই, আমরা তো ত্রিভুজ একটা ত্রিভুজ বানাই নিব, সেটা এই বাহুকে বর্ধিত করে বানাতে পারি, এই বাহুকে বর্ধিত করে বানাতে পারি। ত্রিভুজ বানাইলে বুঝতে পারা সুবিধা হবে, কারণ আমরা ত্রিভুজের অনেকগুলো উপপাদ্য জানি, সেই উপপাদ্যগুলো দিয়ে কিন্তু সলভ করতে পারবো। হ্যাঁ তাহলে এই বাহুটাকে যদি আমি এদিকে বাড়াই নিচ্ছি, দেখেন এই বাহুটাকে, এই যে এখানে যে বাহুটা ফাঁকা ছিল না, আচ্ছা এই যে এখানে চিত্রটা তো ছিল এরকম, তাহলে এই যে এই বাহুটা না, এই বাহুটাকে আমরা এই যে বর্ধিত করলাম, এই বর্ধিত করে এই যে মোটা করে দিচ্ছি, হ্যাঁ তাহলে বুঝতে পারেন এটা বর্ধিত বাহু। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা ধরেন এটা হলো ডি বিন্দু ধরে নিচ্ছি, কারণ একটা পয়েন্ট পাইছি নতুন, একটা ই বিন্দু। এখন ঘটনা কি দেখেন, আমি যদি বলি যে ত্রিভুজ এ, ত্রিভুজ ত্রিভুজ ও বিডি, আচ্ছা ত্রিভুজ ও বিডি এর এই যে ও বিডি, দেখেন ও বিডি ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের আমি যদি বলি এই বাহুকে বর্ধিত করা হয়েছে, এই যে দেখেন এই ত্রিভুজ, বাইরে এটা একটা ত্রিভুজ না, তো এইটা ত্রিভুজের এই বাহুটাকে বর্ধিত বাহু না, তাহলে এই যে বর্ধিত বাহু করলে উৎপন্ন যে বহিস্থ কোণ, এই উৎপন্ন বহিস্থ কোণ এই বিন্দুর অপর অন্তস্থ কোণ দুইটার সমষ্টির সমান, তাহলে এই বহিস্থ কোণ দুইটা এই কোণ আর এই কোণের সমষ্টির সমান, তার মানে এই কোণটা আসলে অ্যাকচুয়ালি বিটা প্লাস গামা। বুঝছেন? এবার তো বুঝছেন বিটা প্লাস গামা। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে এক্স কোণটা বের করতে যাচ্ছি, এই এক্স কোণটা কিভাবে আসছে? এই এক্স কোণটা হচ্ছে এই যে ত্রিভুজ, দেখেন ত্রিভুজ এ ডিই, এই ত্রিভুজে যে এ ডিই, এই ত্রিভুজের কিন্তু এই ত্রিভুজ না, এই ত্রিভুজের এই বাহুটা বর্ধিত করা হয়েছে না, বর্ধিত করা হয়েছে দেখেন, তাহলে এটা এইটা কি এই এ এ ডি ত্রিভুজের উৎপন্ন বহিস্থ কোণ না, তাহলে এই উৎপন্ন বহিস্থ কোণ কি এই বিন্দুর অপোজিটে যে দুইটা কোণ আছে এই দুইটা কোণের সমষ্টির সমান উৎপন্ন বহিস্থ কোণ। ক্লিয়ার? তার মানে এই কোণটা হলো এই কোণ এবং এই কোণের সমষ্টির সমান, তার মানে এই এক্স কোণ হলো এইটা আর এটা যোগফল, এটা হলো আলফা আর এটা হলো বিটা, এইটা মিলে হলো বিটা প্লাস গামা, তাহলে এই কোণটা হলো আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে বুঝতে পারছেন, অতএব এই x ইজ ইকুয়াল টু এই আলফা প্লাস বিটা প্লাস গামা। কালকে যে থিওরি পড়াইছি সেই থিওরির অ্যাপ্লিকেশন, যারা বলছিলেন তারা কি এখন বুঝলেন? এবার একটু কমেন্ট করে জানান প্লিজ, এবার কি বুঝছেন যে এই কোণটা হলো আলফা প্লাস বিটা প্লাস গামা। তার মানে এই হলো সেই চিত্র, যে চিত্রের এটা ছিল হচ্ছে বিটা, এটা ছিল হচ্ছে আলফা, এটা ছিল হচ্ছে গামা, তাহলে এই কোণটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা। এবং আপনি মনে রাখতে পারেন এটা একটা ইম্পর্টেন্ট চিত্র, তো এরকম থাকলে পারে এই কোণটা হবে এই কোণ, এই কোণ আর এই কোণ, এই তিনটা কোণের সমষ্টির সমান। এবার কি বুঝছেন প্লিজ দু একদিন কমেন্ট করে জানান, যারা বুঝতে পারছিলেন না আগে তারা একটু কমেন্ট করে জানাবেন যে বুঝতে পারলেন কিনা। এখন আপনি যদি এই থিওরি না বোঝেন, কালকে কিন্তু আমি এই থিওরিটা বুঝাইছি সুন্দরভাবে, সুন্দরভাবে বুঝাইছি যে কিভাবে উৎপন্ন বহিস্থ কোণ অপর দুটি অন্তস্থ কোণের সমষ্টি সমান হয়। আলফা বিটা গামা ভাই একই, এটা যদি থিটা দেই, সব যদি থিটা দেই, আলফা বিটা গামা এগুলো তার কোন বোঝায়, সমস্যা নাই। আমি যদি এখানে এক্স ওয়াই জেড দিতাম তাহলে এখানে এই তিনটা তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কোনো সমস্যা নাই তো। হ্যাঁ মানে আলফা প্লাস বিটা গামা দিলে তো সমস্যা নেই, আলফা বিটা গামা দিলে সমস্যা কি?
আমি আপনার প্রশ্নটাই বুঝতে পারিনি। জি, সবাই দিচ্ছেন যে বুঝতে পারছেন, হ্যাঁ ধন্যবাদ। বুঝতে না পারলে আমাকে বলবেন, আমি চেষ্টা করবো হ্যাঁ আপনাদের সমস্যার সমাধান দেওয়ার, কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে, আচ্ছা এবার দেখেন আমরা আরেকটা কোশ্চেন একটু সলভ করব, সেটা হচ্ছে 58 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 58। 58 নম্বর কোশ্চেন। এই 58 নম্বর কোশ্চেনে আছে এইটা হলো ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এ বি সি ডি ই এফ। আচ্ছা এই যে এ, তাহলে হচ্ছে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ ইজ ইকুয়াল টু হোয়াট? প্লাস কোণ এফ ইজ ইকুয়াল টু হোয়াট? অর্থাৎ এই এ কোণ, এই 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 সব কোণগুলো যোগ করলে কত আসবে? উত্তর কত আসবে? ঠিক আছে, এই সবগুলা কোণ। আচ্ছা ওকে, আচ্ছা দেখেন তাহলে এই সবগুলা কোণ যোগ করলে কত আসবে? এবার মনোযোগ দেন, আমি কি বলতে পারি যে দেখেন এই ডি এফ বি এটা একটা ত্রিভুজ, দেখেন ডি এফ বি এটা একটা ত্রিভুজ, কিন্তু দেখে বুঝতে যদি না পারেন এটা একটা ত্রিভুজ, হ্যাঁ। তো এটা যদি একটা ত্রিভুজ হয়, আচ্ছা এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, এই কোণ আর এই কোণ আর এই কোণ, তার মানে এখানে কোণ কোণ আছে ডি প্লাস এফ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আপনারা বুঝছেন এটা একটা ত্রিভুজ, এবং এর নিচ দিয়ে যেটা আছে এটাও একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এবং ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তাহলে এই কোণ, এই কোণ, এই কোণ 180, তার মানে এ, তার মানে কোণ এ প্লাস কোণ সি প্লাস কোণ ই ইজ ইকুয়াল টু এটাও 180 ডিগ্রি। এবার বলছে এই সবগুলো যোগ করে 1 2 3, তাহলে সব যোগ করলে তার মানে এই কয়টা আর এই কয়টা যোগ করলে 180 প্লাস 180, দুইটা ত্রিভুজ, এখানে দুইটা ত্রিভুজ, বুঝছেন? তাহলে এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, আবার এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তাহলে মোট এই যে 6টা কোণ আছে, এই 6টা কোণের সমষ্টি 180 প্লাস 180 ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। অনেকে উত্তর দিয়ে দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা ওকে, আচ্ছা এবার আমরা নেক্সট, এটা একটা তারকা, হ্যাঁ এটা একটা তারকা, এই তারকার এই 6 কোণায় যে 6 কোণ আছে তাদের কোণের সমষ্টি 360 ডিগ্রি, কারণ এখানে আসলে দুইটা ত্রিভুজ আছে। আচ্ছা এবার আমি আপনাদের সলভ করে দেখাবো 57 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 57। 57 কোশ্চেনটা স্ক্রিনে দেওয়া হোক। 57 এ বলছে ফাইন্ড দ্য সাম অফ অল কর্নার অ্যাঙ্গেল অফ এ 5 পয়েন্টেড স্টার, অফ এ 5 পয়েন্টেড স্টার, ঠিক আছে। আচ্ছা তার মানে একটা 5 পয়েন্টেড স্টার, তাহলে আগে একটা স্টার আঁকাই। এখানে দেখেন চিত্র দেওয়া আছে, হ্যাঁ। তো স্টারটা হলো এরকম, সবাই একটু মনোযোগ দিবেন এই চিত্রটা, হ্যাঁ এই যে কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। দেখেন এই যে একটা স্টার, এই স্টারের অল কর্নার অ্যাঙ্গেল, এই কর্নার, এই কর্নার, এই কর্নার, এই কর্নার, এই কর্নার, এই কর্নার অ্যাঙ্গেলের সমষ্টি কত? হ্যাঁ এই কর্নার অ্যাঙ্গেলগুলোর সমষ্টি কত আমাদেরকে বের করতে হবে। আচ্ছা এখন এই কর্নার অ্যাঙ্গেলগুলোর সমষ্টি কত হবে? এবং এই চিত্রে কিন্তু এইগুলা দেওয়া নাই, এই যে দাগগুলা দেওয়া নাই, হ্যাঁ এই দাগগুলা দেওয়া নাই, দাগ দেওয়া না থাকলে তো সমস্যা নাই, এই কর্নার অ্যাঙ্গেলের সমষ্টি তো আর সমস্যা হবে না, একই আসবে, দাগের সাথে তো কোনো সম্পর্ক নাই। কিন্তু এই দাগগুলা দেওয়া না থাকলে পরে আপনি সলভ করতে পারবেন না, এই দাগগুলো আপনাকে দিয়েই বোঝা লাগবে, ওই দাগগুলো আপনাকে সলভ করতে সাহায্য করবে। এখন মনোযোগ দেন, আমরা এই কাজটা ধরে নিচ্ছি, এটা হলো এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ, এটা ডি কোণ, এটা ই কোণ। ব্যাস, তাহলে আমাদের বের করতে হবে কি বলেন তো, এই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, মানে সাম, এই সবগুলো কর্নার অ্যাঙ্গেলের, কর্নার অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেল, কর্নার অ্যাঙ্গেলগুলো যোগফল, বুঝছেন? আচ্ছা 5 পয়েন্টেড স্টার, এই যে 1 2 3 4 5, 5টা পয়েন্টেড, হ্যাঁ। এখন আমরা যদি সলভ করতে যাই তাহলে একটা কাজ করি, মনোযোগ দেন এবার প্লিজ। আমি যদি ধরেন এই পয়েন্টটা চিন্তা করি, দেখেন এই পয়েন্টটা যদি আমি চিন্তা করি তাহলে কি হচ্ছে, আর এই পয়েন্টটা যদি চিন্তা করি তাহলে কি হচ্ছে। দেখেন এই পয়েন্টটাকে যদি আমি চিন্তা করে যদি মনে করি যে এটা একটা ত্রিভুজ, আচ্ছা এটা নাম দিলাম এ বি সি ত্রিভুজ,
দেখেন তো এই এ বি সি ত্রিভুজ, এই যে যেটা কালো করছি, আচ্ছা এটা কি বর্ধিত বাহু না? দেখেন তো এই এবিসি ত্রিভুজের, এই যে এবিসি যে ত্রিভুজ, এই ত্রিভুজের এটা কি বর্ধিত বাহু না? তাহলে একটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন এই যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ কোন ত্রিভুজের? এই এ বি সি ত্রিভুজের, এটা কিন্তু বহিস্থ কোণ। এই উৎপন্ন বহিস্থ কোণ এই পয়েন্টের, এই ত্রিভুজের এই পয়েন্টের অপোজিট যে দুটো অন্তঃস্থ কোণ আছে এই দুটো সমষ্টির সমান। তার মানে এই উৎপন্ন বহিস্থ কোণটা এই কোণ আর এই কোণের সমষ্টি সমান, অর্থাৎ এই কোণটা আসলে অ্যাকচুয়ালি এই ডি কোণ আর এই বি কোণের সমান। তার মানে ডি প্লাস বি, এই কোণটা বোঝা গেছে সেটা? ক্লিয়ার? ক্যাপ খোলা লাগবে কি বলে? ক্যাপ খুললে তো সমস্যা, আপনারা অন্ধকার দেখতে পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এখন দেখেন এই কোণের মানটা, এখন এই কোণের মানটাকে আমি কি করি, দেখেন এই পয়েন্ট থেকে যদি আমি একটা ত্রিভুজ আঁকাই, এই যে ত্রিভুজটা দেখেন, দেখেন এর নাম দেওয়া হচ্ছে ডি ই এফ ত্রিভুজ, ডি ই এফ ত্রিভুজ। এখন বলেন এই ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে? এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা কিন্তু এই উৎপন্ন এই যে এটা কিন্তু বর্ধিত বাহু, এই যে এই বাহু বর্ধিত বাহু, দেখেন বর্ধিত বাহু, তাহলে এটা উৎপন্ন বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণ এই বিন্দুতে অপোজিটে এই দুটো কোণ ছিল, এই দুটো সমষ্টির সমান। তার মানে এই কোণটা আসলে অ্যাকচুয়ালি এই সি আর এই ই কোণের সমষ্টির সমান। তার মানে এটা হলো সি প্লাস ই। তাহলে এই যে ত্রিভুজ একটা পাইলাম, এই যে ছোট উপরে যে ত্রিভুজ, এই ত্রিভুজের তিন কোণ কে কে? এই কোণ আর এই কোণ। তাহলে এই কোণের মধ্যে আছে এ, আর এই কোণের মধ্যে আছে ডি প্লাস বি, আর এই কোণের মধ্যে আছে সি প্লাস ই। তাহলে এই ত্রিভুজের এই যে তিন কোণ, একটা হলো এ কোণ আর একটা কোণ কে ধরছি এই, তাহলে এই কোণ আর এই কোণ, এই তিন কোণের সমষ্টি 180। তার মানে এখানে আছে এইটা, তার মানে ডি প্লাস বি। এবার এই কোণের সমষ্টি মানে সি প্লাস ই ইজ ইকুয়াল টু 180। কেন? কারণ এই যে এটাও একটা ত্রিভুজ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা তাহলে এর ভেতরে কি কি আছে? a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, তার মানে ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে বুঝতে পারছেন? তার মানে এইখানে যে তিনটা কোণ, এই তিনটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, আর এই তিনটা কোণের মধ্যে এ আসছে, বিসি আসছে, ডি আসছে, মানে তিন এই পাঁচ কোণায় যে পাঁচটা আছে, এই প্রত্যেকটা কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। বুঝতে যদি অসুবিধা হয়, আমি তো বোঝানোর চেষ্টা করছি যথেষ্ট, যে একটা আমরা এখানে দুইটা ত্রিভুজ চিন্তা করে উৎপন্ন বহিস্থ কোণ নিব, এখানে এই উৎপন্ন বহিস্থ কোণ নিব। তাহলে মাথায় রাখবেন এই 5 পয়েন্টেড স্টারের এই পাঁচ কোণায় যে পাঁচ কোণ, এই পাঁচ কোণের সমষ্টি সব সময় 180 ডিগ্রি, অলওয়েজ 180 ডিগ্রি। এটা 10তম বিসিএস এর কোশ্চেন, বুঝতে পারছেন? এটা 10তম বিসিএস লিখিত পরীক্ষায় এই প্রশ্ন এসেছিল। কেউই কি বোঝেন নাই? দুই একজন কি কেউই বোঝেন নাই? সবাই কি বোঝেন? বুঝলেন যে তিন কোণের সমষ্টি মানে এই পাঁচ কোণায় যে পাঁচটা কোণ আছে, এই পাঁচ কোণের সমষ্টি 180 ডিগ্রি। বোঝা গেছে সেটা? তার মানে আমি আবার বলছি, এরকম 5 পয়েন্টেড স্টার, এই 5 পয়েন্টেড স্টার, এই পাঁচ তারকার যে পাঁচ কোণার যে তারকা, এই পাঁচ কোণার তারকার এই পাঁচ কোণার কোণ, এই পাঁচটা কোণের সমষ্টি সব সময় কত? অলওয়েজ 180 ডিগ্রি। মনে থাকবে? অলওয়েজ 180 ডিগ্রি। এটা 10তম বিশেষ লিখিত পরীক্ষাতে আসছিল। এখন প্রশ্ন হচ্ছে আসলে ঘটনাটা কি? এবার দেখেন ঘটনাটা হচ্ছে, যদি এটা সুষম স্টার হয়, মনোযোগ দেন, এখানে যদি সুষম স্টার হয়, সুষম স্টার মানে কি জানেন? এই প্রত্যেকটা বাহু কি সমান, প্রত্যেকটা বাহু যদি সমান হয়, সুষম, জি এটা যদি সুষম স্টার হয়, তাহলে এই পাঁচ কোণের সমষ্টি 180 ডিগ্রি, এবং সুষম স্টার হলে এই প্রত্যেকটা কোণার যে কোণ, এই কোণের মানও সমান হবে, প্রত্যেকটা কোণার কোণ ইকুয়াল হবে। বুঝলেন? আচ্ছা তাহলে এই পাঁচ কোণার সমষ্টি 180, এবং যদি এটা সুষম স্টার হয়, মানে প্রত্যেকটা বাহু যদি সমান হয়, তাহলে পাঁচ কোণার প্রত্যেকটা কোণের মানও সমান হবে। এবং 10তম বিসিএস এ যেটা আসছিল সেটা হচ্ছে, আচ্ছা 10তম যেটা বিসিএস এ আসছিল সেটা হচ্ছে প্রত্যেকটা কোণের মান, বলছে এই কোণের মান কত, প্রত্যেকটা কোণের মান কত। তাহলে প্রত্যেকটা কোণের মান যদি সমান হয়, তাহলে কি হবে? মোট এই পাঁচটা কোণের সমষ্টি যদি 180 হয়, তাহলে 180 এরকম পাঁচ কয়টা কোণ? পাঁচটা কোণ, 1 2 3 4 5টা, তাহলে 5 দিয়ে ভাগ করলে যা আসবে প্রত্যেকটা কোণের মান হবে তাই। ওকে, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 5 এর 15 থাকলো 3 মানে 30, 5 6 30 ডিগ্রি, তার 36 ডিগ্রি। এই প্রত্যেকটা কোণের মান তখন 36 ডিগ্রি। ক্লিয়ার? ওকে,
আটকাচ্ছে কেন? না না ঠিকই আছে, আটকাচ্ছে না। আচ্ছা আপনারা বুঝতে পারছেন তাহলে এখান থেকে এই 5 পয়েন্টের স্টারের কোশ্চেন কি? প্রথম কোশ্চেন হচ্ছে এই পাঁচ কোণের এই পাঁচটা কোণের সমষ্টি কত? 180। আর যদি বলে এটা সুষম স্টার, যদি সুষম স্টার হয়, সুষম তারকা হয়, তাহলে প্রত্যেকটা কোণার কোণের মানও কি হবে? সমান হবে, এবং সেই কোণের মান কত? 36 ডিগ্রি। ক্লিয়ার সেটা? ওকে, 36 ডিগ্রি। আচ্ছা তাহলে দুইটা প্রশ্ন আপনারা মাথায় রাখবেন, 180 ডিগ্রি এবং 36 ডিগ্রি। কিন্তু যদি এটা সুষম স্টার না হয় তাহলে এই পাঁচ কোণার কোণের মান সমান হবে না এবং নির্ণয় করতে বলবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বুঝে দিচ্ছি। তাহলে এই কোশ্চেনটা গেল। আচ্ছা এবার আমরা আরেকটা কোশ্চেন নিচ্ছি, সেটা হচ্ছে কোশ্চেনটা দেওয়া হোক স্ক্রিনে। সেটা হলো 59 নাম্বার কোশ্চেন। 59 নাম্বার কোশ্চেন আছে যে ত্রিভুজ এবিসি, এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজে বলছে কোণ এ প্লাস হাফ কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 140 ডিগ্রি হলে বলছে কোণ বি ইজ ইকুয়াল টু হোয়াট? কোণ বি মান কত? একটা ত্রিভুজ আচ্ছা যারা বিকাশ করতে পারছেন না বাংলা কোর্সের জন্য, তাদের বিকাশের লিমিট পার হয়ে গেছে, তো ওটা কালকে করবেন বা রকেটে পেমেন্ট করবেন, ওখানে দেখেন নোটিশ করে দিছে, যারা পারছেন না। তাহলে বি কত? তাহলে এখন দেখেন কোণ এ প্লাস হাফ কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 140 হলে কোণ বি কত? তাহলে আমরা কোণ বি বের করতে চাচ্ছি, কারণ কিন্তু আমরা কিন্তু কোণ এ মানও জানি না, কোণ সি মানও জানি না। তাহলে আমরা বি বের করব কেমনে? এগুলো দুই পাশে বিয়োগ করা যেত, তাহলে একটা কথা ছিল। কিন্তু আমরা এ জানি না, বি সি জানি না, কিন্তু আমরা একটা ত্রিভুজের কয়টা কোণ? তিনটা কোণ, এ বি সি, কিন্তু এ বি সি এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমরা এটা জানি। তাহলে এখানে কি মিসিং আছে? বি মিসিং আছে, তাহলে আমরা একটা বি নিয়ে আসি। তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস এই সিটাকে আগে নিয়ে আসছি, কোণ সি প্লাস হাফ কোণ বি মাইনাস কোণ বি ইজ ইকুয়াল টু 140। আপনারা কি বুঝছেন কি করছি? আমি এ ছিল, এর আছে, সি ছিল, সি আছে, একটা এক্সট্রা বি আনছি, এই বিটা ছিল না, এই জন্য যেহেতু এই বিটা ছিল না এই জন্য একটা মাইনাস বি করে দিচ্ছি যেন ব্যালেন্স হয়ে যায়, আর হাফ বিটাকে পরে লিখছি। এটা করার কারণ হচ্ছে এ প্লাস বি, আমি এ জানি না, সি জানি না, কিন্তু আমি এ প্লাস বি প্লাস সি এই তিন কোণের সমষ্টিতে 180 এটা জানি, কারণ যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 হয়। তার মানে এই তিনটার সমষ্টি 180, আমি এইটা 180 লিখবো বলে একজন মিসিং ছিল বলে তাকে নিয়ে আসছি। আর তাহলে এই হাফ বি থেকে বি বিয়োগ করলে দেখেন, হাফ বি থেকে বি বিয়োগ করলে মাইনাস হাফ বি, এই হাফ বি থেকে বি বিয়োগ করলে যারা বুঝতে পারছে না তারা লসাগু করবে, দুই লসাগু করলে পরে কি হবে? এখানে দেখো দুই লসাগু, তার মানে বি মাইনাস 2b, তখন মাইনাস বি বাই 2 মানে হাফ বি ইজ ইকুয়াল টু 140 ডিগ্রি। এবার এই হাফ বি ওই পাশে নিয়ে যাবো, 140 এই পাশে নিয়ে আসবো, তাহলে এই 180 এই 140 এই পাশে এসে মাইনাস হবে, আর এই মাইনাস হাফ বি ওই পাশে যাবে প্লাস হাফ বি হয়ে যাবে। তাহলে এখানে কত থাকছে? 180 থেকে 140 গেলে 40 ইজ ইকুয়াল টু হাফ কোণ বি, কিন্তু আমরা তো হাফ কোণ বি চাই না, আমরা চাইছি বি কোণ। তাহলে আমরা কি করব? এই দুইটা পাশে গুণ করে দিলে বি কোণের মান চলে আসবে। তাহলে এই দুই পাশে গুণ করলে 40 দুগুণে 80 ইজ ইকুয়াল টু বি কোণ, আর বি কোণের মান হচ্ছে 80 ডিগ্রি। তাহলে বি কোণ কত? 80 ডিগ্রি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা বাংলা কোর্সে বিকাশ নাম্বার লিমিট পার হয়ে গেছে তাই ঢুকছে না, হ্যাঁ কালকে হয়তো বিকাশ করতে পারবেন, না পারলে রকেট করেন, সমস্যা নেই, রকেট দিয়ে করেন বা নগদ দিয়ে করেন। আচ্ছা এবার আমরা আরেকটা কোশ্চেন সলভ করব, তারপর আমরা আবার নতুন থিওরিতে যাব, ঠিক আছে? সেটা হলো আজকের ক্লাসে কিন্তু মূল আকর্ষণ হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে? আজকে হচ্ছে মূল আকর্ষণ হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, মাথায় রাখবেন কিন্তু। এবং আজকে পিথাগোরাসের উপপাদ্য লাস্টের দিকে করাবো। এবার কোশ্চেন হচ্ছে 60 নাম্বার কোশ্চেন। শুনেন 60 নাম্বার কোশ্চেনে না আপনাদের শীটে যেটা দেওয়া আছে ওখানে কিন্তু কারেকশন আছে, ওখানে উত্তর সহ দেওয়া আছে, তো ওটা হবে না। আচ্ছা তাহলে চিত্রে এ বি প্যারালাল সিডি হলে, তার মানে এটা হলো এ বি, এটা হচ্ছে সিডি, তো এ বি আর সিডি প্যারালাল, এই যে চিহ্ন দ্বারা বোঝায় এরা সমান্তরাল, হ্যাঁ? বলে এক্স এর মান কত? এক্স এর মান কত? এক্স এর মান কত? এ বি আর সিডি সমান্তরাল হলে এক্স এর মান কত কি? আচ্ছা এবার তাহলে এখানে চিত্রটা কি আছে? চিত্রটা হলো এরকম, চিত্রটা কারেকশন করবেন 125 ডিগ্রি, আর এখানে আছে এটা হলো 40 ডিগ্রি, আর এখানে আছে হচ্ছে 2x প্লাস 15 বলছে x এর মান কত, এই হলো চিত্র। আর আমি এই যে এখানে সলভ করার সময় এটা দিয়ে দিছি, যে টাইপিং করছে ও আবার এইটুকু আঁকাই দিচ্ছে, মানে সলভ করে দিছি, হ্যাঁ? সলভ হবে না, হ্যাঁ?
আচ্ছা, আর তাহলে এখন এই x এর মান যদি বের করতে চাই তাহলে এটাকে তো নিশ্চয়ই আমাকে কোনো না কোনো ভাবে এটা সমান্তরাল দুইটা রেখাকে কোনো রেখা যদি ছেদ করে তাহলে সমান্তর মানে একান্তর কোণ হয়, বিপরীত কোণ হয়। তাহলে আমরা যদি এটাকে একটু টেনে যদি ছেদ করাতে পারি তাহলে কিন্তু আমরা কিছু পয়েন্ট পাবো। এই জন্য আমি আগে বলছি এটাকে টেনে ছেদ করাবো বা এটাকে উপরে নিয়ে ছেদ করবো, এটা করলে হলো, এটাকে আমাদের সুবিধা। তাহলে এটাকে আমি এই বাহু কিন্তু বানালাম। দেখেন তাহলে এই দুইটা এ বি আর সি ডি দুইটা প্যারালাল রেখা, আর এইটা একের ছেদক না। এবার তাকান এই কোণের একান্তর কোণ এটা, কারণ দেখেন এই যে জেড অক্ষরের দুই পায়ের মাঝের মধ্যে হইছে। এই কোণ 125 হলে এই কোণ 125, শুধু বোঝার সুবিধাতে এইটা আঁকা নিছি, কিন্তু এটা কিন্তু টেনে নিছে। হ্যাঁ 125, এটা 125 মানে এটা 125। এবার তাকান এই টোটালটা 180, এই যে টোটালটা 180, কেন এটা একটা সরল কোণ 180। তার ভিতরে এটা যদি 125 হয় তাহলে এই অংশটা 180 মাইনাস 125, তার মানে কত? 180 মাইনাস 125 মানে হচ্ছে 65 ডিগ্রি। কারণ এখানে থাকতে কত 5 3 75 ডিগ্রি, 65 তাহলে 65 ডিগ্রি, 55 ডিগ্রি। 5 থেকে 10 থেকে 5 গেলে 5 3 55 ডিগ্রি। তার মানে এই কোণটা হলো 55 ডিগ্রি। 55 ডিগ্রি মনোযোগ দেন। তাহলে এটা যদি 55 ডিগ্রি হয়, এটাকে একটা ছোটখাটো ত্রিভুজ না? এই যে এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি আবার 180, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। তার মানে এই কোণ আর এই কোণ আর এই কোণ মিলে হবে 180, তাই কি না? তাহলে এই কোণ আর কোন কোণ? এই কোণ আর এই কোণ মিলে 180। তাহলে এই কোণের মানটা আমরা কত ধরবো? এই কোণের মানটা আমরা ধরলাম হচ্ছে এই কোণের মানটা আমরা ধরলাম হচ্ছে y, এই কোণটা y ধরলাম। তার মানে ওখানে কত কিছু আছে? y প্লাস 55 প্লাস 40 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে y ইজ ইকুয়াল টু এই 55 40 হচ্ছে 95, এর পাশে বিয়োগ করলে 180 মাইনাস 95, তাহলে কত হচ্ছে? 5 5 হাতে হচ্ছে 1 10 8, তাহলে 18 85 ডিগ্রি। 85 ডিগ্রি, তার মানে y এর মান 85 ডিগ্রি। তার মানে এই অংশটা হচ্ছে 85 ডিগ্রি, 85 ডিগ্রি। এইবার তাকান এই টোটাল কোণটা আবার 180, এই টোটাল কোণটা যদি 180 হয় তাহলে এই 180 থেকে যদি এই 85 ডিগ্রি বাদ দেই তাহলে এই কোণটা পাবো না। তার মানে এই কোণ মানে হচ্ছে 2x 15। তাহলে ওই 2x 15 ইজ ইকুয়াল টু আসলে কত বলুন তো? 2x 15 ইজ ইকুয়াল টু এই 180 মাইনাস y, 180 মাইনাস y, y এর মান হচ্ছে 85। তার মানে 2x 15 ইজ ইকুয়াল টু 180 মাইনাস 85। তাহলে 180 থেকে 85 গেলে কত? তাহলে 180 থেকে 85 গেলে কত থাকছে? তাহলে 95। তাহলে 2x 15 ইজ ইকুয়াল টু 95। এবার 15 এর পাশে বিয়োগ করেন, তাহলে 2x ইজ ইকুয়াল টু 15 বিয়োগ হলে 80 থাকবে। তাহলে 2x ইজ ইকুয়াল টু 80, তো x ইজ ইকুয়াল টু 80 ভাগ 2 40 ডিগ্রি। তাহলে x এর মান হচ্ছে 40, x এর মান কত? 40। কত আসছে? 35 কেমন আসলো? আসছে। আমার ভুল হলো নাকি আমার কোথাও? তারপর আমি দেখছি, একবার কারেকশন করে ফেলি। 40 আসছে, x এর মান 40 আসছে, 40। হ্যাঁ কারেকশন করেন একটু, ক্লিয়ার হয়নি ভাই? এগুলা সাধারণ প্রশ্ন না, আগে বলছি এগুলা কিন্তু সাধারণ কোনো প্রশ্ন না ভাই। এগুলা একটু মানে বিসিএস এ আসার প্রশ্ন না, এগুলা বিসিএস এ আসবে না, রিয়েলি বিসিএস এ এই প্রশ্ন আসবে না। আমি বললাম দিবে না, ঠিক আছে? এগুলো কারণ আপনাকে একটু পরিবর্তন করে করা লাগছে। বিসিএস এ এই প্রশ্ন আসবে না, কিন্তু আপনার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, আপনার জিনিসটাকে ভালো করে বোঝার জন্য এই জিনিসগুলো জরুরি ভাই, ঠিক আছে? অ্যাভয়েড করবেন না 100%, বুঝে দিচ্ছি। বোঝা গেছে সবাই? আরেকবার শুধু আমি শুধু টেনে দিচ্ছি, কনক্লুশন টেনে দিচ্ছি, বুঝে নেবেন। কোশ্চেনটা ছিল এরকম, ঠিক আছে? এই কোশ্চেনটা ছিল 125, এই কোশ্চেনটা ছিল 2x 15। সবকিছু পরীক্ষার জন্য পড়তে হয় না, বুঝছেন? কিছু জিনিস কনসেপ্ট ক্লিয়ার করার জন্য পড়তে হয়। আচ্ছা এটা বলছে যে এটা যদি 2x 15 হয় তাহলে x কত? তাহলে x যদি বের করতে চান, x কোথায় আছে? x আছে এই জায়গা। তাহলে x বের করতে হলে আমার এই কোণটা লাগবে। এই কোণটা লাগবে কেন?
কারণ এই কোণের মান যা বের হবে সেটাই তো 2x + 15 ইজ ইকুয়াল এটা সমান, মানে এই কোণের মানটা বের করতে পারলেই আমি এটা 2x + 15 সমান লিখে দিলে উত্তর পেয়ে যাব। এইজন্য আমার টার্গেট হলো এই কোণটা বের করা। এই কোণটা বের করতে হলে এই দুটা সমান্তরাল বলে দিছে, এই রেখা দুটো সমান্তরাল বলে দিছে, এবি আর সিডি কি সমান্তরাল। তাহলে সমান্তরাল রেখাকে কোন ছেদক যদি ছেদ করে তাহলে নিশ্চয়ই বিপরীত কোণ উৎপন্ন হয়, সমান একান্তর কোণ উৎপন্ন হয়। এইজন্য আমরা এটাকে টেনে আগে ছেদ করাবো, জাস্ট ছেদ করালাম। এবার এটা 125 ডিগ্রি, মানে এটা 125 ডিগ্রি কেন, এই যে জেড, জেড অক্ষরের দুই পায়ের মধ্যে যে কোণ উৎপন্ন হয় সেটা কি হয়, সমান, একান্তর কোণ পরস্পর সমান। তাহলে এইটা 125, বোঝাই যাচ্ছে এই টোটাল কোণটা 180। হ্যাঁ এটা 180 না, এই 125, এই 180 থেকে 125 বাদ দিলে পারে কত হচ্ছে, এই কোণটা বের হবে, এই কোণটা 55 ডিগ্রি, প্লাস 55 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা 55 ডিগ্রি। এখন প্রশ্ন হলো এই কোণ যেহেতু 55 ডিগ্রি, তাহলে আরো একটা সহজ উপায় পেয়ে গেছি। দেখেন এই দেখেন দেখেন কি বের হইছে, দেখেন আরো একটা সহজ উপায়। এই দেখেন এটাকে আমি যদি একবারে করে দেব, এই যে এটা একটা ত্রিভুজ, দেখেন এটা একটা ত্রিভুজ না, এটা একটা ছোটখাটো ত্রিভুজ। এই ত্রিভুজের এটা কি বর্ধিত বাহু, এটা কি বর্ধিত বাহু, কোন একটা বাহুকে বর্ধিত করলে এই উৎপন্ন বহিস্থ কোণ অপর দুইটা অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। বুঝা গেছে? দেখেন আরো কত কিছু যে বের হবে যদি জানা থাকে, মাথা থেকে কত কিছু বের হবে। একটু আগে অন্যভাবে করলাম, এখন আর এই 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 দেখেন এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুকে বর্ধিত করা হয়েছে। এই বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ এর বিপরীত অন্তঃস্থ কোণ দুটি সমষ্টির সমান, মানে এই কোণটা হলো এই দুইটার সমষ্টির সমান। এই কোণটা মানে এইটা, তার মানে 2x + 15 = 55 + 40। বুঝা গেছে? দেখেন এটা কিন্তু আমার মাথায় আগে আসেনি, হঠাৎ করে আসলো, এটা কি এরকম হতে হয়। ওকে, আচ্ছা তাহলে এখন কি 2x + 15 = এই 55 থেকে 40 95, 55 + 40 95, 15 বিয়োগ করেন, তাহলে 2x থেকে 95 - 15 = 80, অতএব x = 40। দেখেন আগের চেয়ে সহজ ভাবে সলভ হলো। আপনারা কি বুঝতে পারছেন? আমি যেটা বলতে, যদি কনসেপ্ট বোঝেন না তাহলে কত কিছু মাথায় আসবে। আগে একভাবে করলাম, এখন আবার আরেকভাবে করলাম। কেন আমার মাথায় আসলে যে এটা সহজ, কারণ এটা একটা ত্রিভুজ, এই কোণ পেয়ে গেছি 55, এই কোণ 40, আর এটা হলো বর্ধিত বাহু। কোন বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তার অন্তঃস্থ অপর দুইটা কোণের সমষ্টির সমান। ক্লিয়ার? ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? বোঝা গেছে না বিষয়টা? দেখেন এই যে আমার এটা আসলো, আমরা একটু আগে ত্রিভুজের থিওরি শিখছি, উৎপন্ন বহিস্থ কোণ অপর দুটো অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। আশা করি বুঝতে পারছেন সবাই। আচ্ছা এবার নেক্সট কোশ্চেন যাচ্ছি, মুছে দিচ্ছি। ওকে, জন্য চেষ্টা করবেন জিনিসটাকে থিওরি বোঝা, থিওরি যে ভালো বোঝে সে কোনো না কোনো উপায় একটা বের হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমাদের গেল। এবার আমরা চলে যাব আবার সেই থিওরিতে। হ্যাঁ, থিওরি এখন পড়ানোর পরে আমরা তারপরে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেকচার পিথাগোরাসের উপপাদ্যে যাব, যেখান থেকে 1 মার্কস পাবেন বলে ধরে নেওয়া যায়। আচ্ছা তাহলে আমি কতদিন থিওরি কত পর্যন্ত পড়াইছিলাম? থিওরি পড়াইছিলাম 7 পর্যন্ত। এবার আমরা 8 নাম্বার থিওরি থেকে শুরু করব। ঠিক আছে, 8 নাম্বার থিওরি 8 পাবেন। 24 নাম্বার কোশ্চেনের 29 24 নাম্বার কোশ্চেনের নিচে। হ্যাঁ, আচ্ছা থিওরি আগে আসছে, থিওরি আগে আসছে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ সমান এবং প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। এখন থিওরি ক্লাস সূত্র লাগবে 12। আচ্ছা সমবাহু ত্রিভুজ থিওরি আগে আসছে, দেখেন যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান সমান এবং প্রতিটি কোণের মান সমান এবং প্রতিটি কোণের সেই মান হচ্ছে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজ, একটা ত্রিভুজের তিন বাহু যদি সমান হয়, তাহলে যে এ বি সি, তাহলে তিন বাহু যদি সমান হয়, এই বাহু আর এই বাহু, এই তিন বাহু যদি সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলে। এবং সমবাহু ত্রিভুজের এই যে তিনটা কোণ, এই তিনটা কোণের মানও সমান। কেন? আমরা গতদিন পড়ছিলাম যে বড় কোণের বিপরীত বাহু বড়, ছোট কোণের বিপরীত বাহু ছোট, আর সমান সমান বাহু বিপরীত কোণ সমান সমান কোণের বিপরীত বাহু সমান হয়। তার মানে যখন বাহু তিনটা সমান তখন এই কোণ তিনটার মানও সমান। কেন? এই কোণ সমান, এই কোণের বিপরীত বাহু যতটুকু এই কোণের মান ততটুকু, তার মানে এই কোণের বিপরীত বাহু ততটুকু, আবার এই কোণের মান ততটুকু, তার মানে এই কোণের বিপরীত বাহু ততটুকু। তিন কোণের মান সমান, তাহলে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাকে 3 দিয়ে ভাগ করব, তাহলে প্রতিটা কোণ 60 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি এবং প্রত্যেকটা কোণের মান সমান। আবার বলছি, সমবাহু ত্রিভুজের তিন কোণের প্রত্যেকটা মান 60 ডিগ্রি মানে সমান, আবার প্রতিটা কোণের মান যখন 60 ডিগ্রি হবে তখন সেই ত্রিভুজ হবে সমবাহু ত্রিভুজ। ওকে, আচ্ছা এবার 9 নম্বর পরে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা দেখেন। 10 নম্বর কোশ্চেন, থিওরি 10।
আচ্ছা 10 নম্বর কোশ্চেনে বলছে যে ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে, মনোযোগ দেন, নয় নম্বরটা তো এখানে নিছি। কত নম্বর দেওয়া হয়েছে? আচ্ছা 10 শেষ করে তারপর 9, হ্যাঁ 10 নম্বর কোশ্চেনে থিওরিতে বলছে যে ত্রিভুজের যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের চেয়ে বড়। একটা ত্রিভুজের যে কোনো এক বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, এই যে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, তাহলে একটা বাহুকে আমরা দুই দিকে বর্ধিত করব, এই দিকেও করব এই দিকেও করব, তাহলে এই বাহুকে এই দিকে বর্ধিত করলাম আবার এই দিকে বর্ধিত করলাম। এবার হচ্ছে উৎপন্ন বহিস্থ কোণ দুটি, হ্যাঁ থিওরি নয় করাবো, আগে 10টা করা আমি করাচ্ছি। তাহলে উৎপন্ন বহিস্থ কোণ দুটি, তাহলে এই যে উৎপন্ন বহিস্থ কোণ এই পাশে একটা আর উৎপন্ন বহিস্থ কোণ এই পাশে একটা, বলছে এই বহিস্থ কোণ দুইটার সমষ্টি দুই সমকোণের চেয়ে বড়। দুই সমকোণ মানে কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রির চেয়ে বড়, মানে এই কোণটা আর এই কোণটার সমষ্টি কি 180 ডিগ্রির চেয়ে বড়, এটা আমরা প্রমাণ করব। আচ্ছা তাহলে আমরা সবাই জানি কোন একটা ত্রিভুজের একটা বাহুকে এই পাশে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ এই পয়েন্টের বিপরীত যে অন্তঃস্থ কোণ দুইটা আছে তাদের সমষ্টির সমান। তাহলে এই কোণটা হলো এই কোণ আর এই কোণের সমান, তাহলে এই কোণটা হবে হচ্ছে কোণ এ প্লাস কোণ বি, এই কোণটা ক্লিয়ার। আবার এই পাশে যে বর্ধিত করছি এই উৎপন্ন বহিস্থ কোণ হবে এই পয়েন্টের অপোজিটে যে দুইটা আছে এই কোণ আর এই কোণের সমষ্টি সমান, অর্থাৎ এই বহিস্থ কোণটা হবে কোণ এ এবং এই কোণ হচ্ছে কোণ সি এর সমান। এবার কি বলছে, এই উৎপন্ন বহিস্থ কোণ দুইটার সমষ্টি মানে এই কোণ আর এই কোণের সমষ্টি দুই সমকোণের চেয়ে বড়, মানে 180 এর চেয়ে বড়। তাহলে এটা এটা যোগ করে সমষ্টি মানে এটা যোগ এটা, তাহলে এটা হলো কোণ এ প্লাস কোণ বি আর এটা হলো কোণ এ প্লাস কোণ সি। তাহলে এবার কি দেখেন সাজাইলে কি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, সিটা আগে লিখলাম আর এটা পরে লিখলাম। তার মানে এই বহিস্থ কোণ আর এই বহিস্থ কোণের সমষ্টিটা দেখেন তো এখানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এ প্লাস বি প্লাস সি, তিন কোণের সমষ্টি ত্রিভুজের এই তিন কোণ না, এই তিন কোণের সমষ্টি কত 180, তার মানে এইটুকু মিলে 180, তার সাথে এ এক্সট্রা থেকে গেছে, তার মানে এই বহিস্থ কোণ দুটো যোগ করে 180 তো হইছে, সাথে আরেকটু এক্সট্রা। এর দ্বারা বুঝে নিতে হবে যে বহিস্থ কোণ দুটার সমষ্টি, একটা বাহুকে যদি উভয় দিকে বর্ধিত করি তাহলে যে দুটো বহিস্থ কোণ উৎপন্ন হবে সেই বহিস্থ কোণ দুটার সমষ্টি 180 এর চেয়ে বড়। কেন? কারণ এই দুটো সমষ্টি 180 তো হইছে, সাথে আরেকটু এক্সট্রা আছে, এর দ্বারা বুঝে নিতে হবে 180 এর চেয়ে বড়। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা ক্লিয়ার হচ্ছে বিষয়টা? তাহলে কি হলো, একটা মানে একটা ত্রিভুজের একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ দুটার সমষ্টি 180 ডিগ্রির চেয়ে বড়। কেন? কারণ এই দুটো বেদ যোগ করার পরে দেখছিলে 180 তো হইছে, সাথে আরেকটু আছে, তার মানে কি এই দুটো যোগফল অবশ্যই 180 এর চেয়ে বড়। ক্লিয়ার বিষয়টা? তাহলে একটা ত্রিভুজের যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটো বহিস্থ কোণ উৎপন্ন হবে তাদের যোগফল 180 ডিগ্রির চেয়ে বেশি বা দুই সমকোণ অপেক্ষা বেশি। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন সবাই। এবার আমরা থিওরি 9 এ যাব। থিওরি 9 জি ওকে। 9 নাম্বার থিওরিতে কি বলছে দেখেন, যদি কোন ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি, এগুলো সবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? থিওরিতে ভালো বুঝবে সে কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করতে পারবে, না বুঝলে সাথে সাথে প্রশ্ন করবেন, আমি কিন্তু চেষ্টা করি লাইভে সমাধান করে দেওয়ার। হ্যাঁ 9 নম্বর থিওরি বলছে যে যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে, মানে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। যদি একটা ত্রিভুজের ধরেন এবিসি ত্রিভুজ, হ্যাঁ সমদ্বিবাহু, হ্যাঁ সমদ্বিবাহু তো বললাম ভাইয়া। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান হয়, কি বলছে? দুইটি বাহু পরস্পর সমান হয়, মানে ধরেন এই এবি বাহু আর এসি বাহু পরস্পর সমান, দুইটা বাহু সমান হলে এরকম তীর চিহ্ন দিয়ে এরকম চিহ্ন দিয়ে সমান বোঝাতে হয়, এই বাহু আর এই বাহু সমান, তার মানে এবি ইজ ইকুয়াল টু এসি, এই যে দুই বাহু পরস্পর সমান। যদি কোনো ত্রিভুজের দুই বাহু পরস্পর সমান হয় তাহলে এই সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান। তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা, এই কোণ দুটো নাকি পরস্পর সমান। আমরা সবাই কতদিন দেখছি মনে আছে যে বড় বাহুর বিপরীত কোণ বড়, ছোট বাহুর বিপরীত কোণ ছোট, আর সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। কতদিনের থিওরি মনে আছে? কোণ এই কোণ আর এই কোণ সমান, তাহলে আমরা কি কোণের মান বড় হলে বাহুর মান বড় হয়, তার বিপরীত বাহু বড় হয়।
কিন্তু এখানে এই বাহুটা যতটুকু এই বাহুটা ততটুকু, তাইলে আমরা কি জানি বড় বাহুর বিপরীত কোণ বড়, ছোট বাহুর বিপরীত কোণ ছোট, কিন্তু যদি বাহুগুলো সমান সমান হয় তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা, অর্থাৎ এইটা আর এটা সমান। আবার বলছি সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, তার মানে এই কোণ বি আর এই কোণ সি কি পরস্পর সমান, যেহেতু AB = AC, AB = AC, ব্যাস সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, এটা আমরা নিয়ে থিওরি করছি না করি নাই? বড় কোণের বিপরীত বাহু বড়, ছোট কোণের বিপরীত বাহু ছোট, সমান সমান বাহুর সমান, বড় বাহুর বিপরীত কোণ বড়, ছোট বাহুর বিপরীত কোণ ছোট, আর সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান সমান ইকুয়াল সাইজের। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন তাহলে এটা গেল। এবার সমকোণী ত্রিভুজ সম্পর্কিত কয়েকটা থিওরি আছে, নোট দেওয়া আছে, নোট দেখেন। সবাই মনে রাখবেন সমকোণী ত্রিভুজ সম্পর্কিত, এখন আমরা খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছি, কারণ পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সম্পর্কিত, এই জন্য। হ্যাঁ, তাহলে সমকোণী ত্রিভুজ সম্পর্কিত কয়েকটা গুরুত্বপূর্ণ নোট দেওয়া আছে, তাহলে নোট দেওয়া আছে। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজের বলছে এক নাম্বার আছে কি দেখেন, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য কোণ দুটির প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য যে দুইটা কোণ আছে, কোণ কয়টা? তিনটা না? তিনটা। তার ভিতর সমকোণ ছাড়া যে দুইটা কোণ আছে, 90 ডিগ্রি কোণ ছাড়া যে দুইটা কোণ আছে, সেই দুইটার প্রত্যেকই সূক্ষ্মকোণ। আচ্ছা, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে ধরেন এটা এ বি সি, তাহলে তো এই বি কোণটা সমকোণ, তা বলছে এই সমকোণ ব্যতীত যে অন্য দুইটা কোণ আছে, মানে এই কোণটা আর এই কোণটা, এই দুইজনই সূক্ষ্মকোণ সব সময়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কোণ ব্যতীত যে দুইটা আছে তারা পরস্পর সূক্ষ্মকোণ, দুজনই সূক্ষ্মকোণ। আচ্ছা, তাহলে কিভাবে এটা প্রমাণ করবেন? তাহলে আপনি কি দেখবেন, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি = 180, তিনটি কোণের সমষ্টি 180, তাহলে তো এই বি কোণটা ফিক্সড, কেন? এটা 90 ডিগ্রি বোঝা যাচ্ছে, তাহলে বি কোণ এই এ প্লাস বি এর মান 90, হ্যাঁ, প্লাস সি = 180। এবার 90 এর পাশে বিয়োগ করলে কোণ এ প্লাস কোণ সি = 180 মাইনাস 90 = 90 ডিগ্রি, তার মানে কোণ এ প্লাস কোণ সি = 90, মানে এই কোণ এ আর কোণ সি এই দুইজন মিলে 90, মানে এইটা আর এটা সমষ্টি 90। বোঝা গেছে কি বিষয়টা? ক্লিয়ার না বিষয়টা? তার মানে একটা কোণ 90 আর এই দুইজন মিলে 90। ভাই রে, দুইজন মিলে যদি 90 হয় তাহলে নিশ্চয়ই এর মান 90 এর চেয়ে কম, এর মানও 90 এর চেয়ে কম। দুইজন মিলে 90, তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে নিশ্চয়ই, কারণ এ যদি একাই 90 হয় তাহলে তো জিরো, একটা কোণ যদি জিরো হয় তাহলে তো ত্রিভুজই হবে না। তার মানে হলো এরা দুইজন মিলে 90, তার মানে এদের প্রত্যেকের মান, এর মান ধরেন 60, এর মান ধরেন 30, এর মান ধরেন 45, এর মান 45, মানে দুইজনের মান আলাদা আলাদা করে 90 এর চেয়ে ছোট, তার মানে দুইজনই সূক্ষ্মকোণ, এবং দেখে বোঝা যাচ্ছে দুইজনই সূক্ষ্মকোণ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত যে দুইটা কোণ আছে প্রত্যেকই সূক্ষ্মকোণ, 90 এর চেয়ে ছোট, কারণ দুইজন মিলে 90, তাহলে নিশ্চয়ই সিঙ্গেল 90 না, বা 90 এর চেয়ে কি ছোট হবে সবসময়? হ্যাঁ, দুইজন মিলে 90। আচ্ছা, তাহলে এবার আরেকটা জিনিস পেয়ে গেলাম, 2 নাম্বার থিওরি কি আছে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার আসছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পূরক। সমকোণী ত্রিভুজের যে দুইটা সূক্ষ্মকোণ তারা পূরক। সমকোণী ত্রিভুজের একটা কোণ হলো 90 আর যে দুইটা আছে দুইটাই সূক্ষ্মকোণ, এবং এরা পূরক। কেন? এই দেখেন, এ প্লাস সি দুইজন মিলে 90, আর যখন কোন দুইটা কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয় তখন ওই দুইটা কোণকে বলে পূরক কোণ। তাহলে সমকোণী ত্রিভুজের এই সমকোণ ব্যতীত যে সূক্ষ্মকোণ দুইটা আছে এরা পরস্পরের পূরক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখেন একটার সাথে একটা রিলেটেড কিন্তু। তাহলে সমকোণী ত্রিভুজের কি বলেন তো, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত যে দুইটা সূক্ষ্মকোণ আছে তারা পরস্পরের পূরক, কেন? ওই দুইটা মিলে 90 ডিগ্রি। আচ্ছা, তারপর 3 নম্বরে কি বলছে, অতিভুজী সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু। আচ্ছা, এবার আমরা অতিভুজ, এবার আসি সমকোণী ত্রিভুজের 3টা বাহুর বিশেষ নাম মনে রাখবেন। এখন প্লিজ এদিকে তাকান, আমি এখন যেটা বলছি না খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা বেশি না, মাত্র এই 90% স্টুডেন্ট, মানে আমরা যারা শিক্ষার্থী, যারা চাকরি বাকরি প্রিপারেশন নিচ্ছি বা 9, 10 থেকে পড়ালেখা করে আসছি, বেশি না, মাত্র 90% শিক্ষার্থী আমরা চিনি না এখন কোন বাহু কি। খালি অতিভুজ চিনি, লম্ব ভূমি চিনি না। মাইন্ড করেন না, বাস্তব সত্য কথা বললাম, 90% শিক্ষার্থী আমরা চিনি না কোনটা লম্ব কোনটা ভূমি।
ঠিক আছে, এবার আপনারা একটু ক্লিয়ার করবেন, আচ্ছা ক্লিয়ার করে নিয়ে যাবেন। সমকোণ ত্রিভুজের তো তিনটা বাহু, ত্রিভুজের তিনটা বাহু না, এই যে এ বি সি, এই যে এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই তিন বাহুর, এই যে তিনটা বাহু, এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর বিশেষ নাম হচ্ছে কি, যে ক্লিয়ার হচ্ছে না ভাই? এটা তো আমি বুঝতে পারছি না। ভিডিওটা আপনি বারে বারে দেখবেন, হ্যাঁ বারে বারে দেখবেন, কারণ এটা তো কি আর মানে একদমই সিম্পল কথা। এটা 90 আর এই দুইজন মিলে 90, তাহলে এই দুইজন মিলে যখন 90 হয় তখন এদেরকে পরস্পরের পূরক কোণ বলে। এটা ক্লিয়ার না আমার, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা আরেকবার ভিডিওটা দেখবেন আপনি। এবার দেখেন সমকোণী ত্রিভুজের যে এই যে তিনটা বাহু, এই তিন বাহুর বিশেষ তিনটা নাম, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের তিন বাহুর নাম হচ্ছে, এক বাহুকে বলে হচ্ছে লম্ব, একটা বাহুর নাম হচ্ছে অতিভুজ ভূমি, আর একটা বাহুর নাম হচ্ছে অতিভুজ। অতিভুজ, হ্যাঁ। আচ্ছা তাহলে সমকোণী ত্রিভুজের যে তিনটা, সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু, এই তিন বাহুর নাম হচ্ছে, একটাকে বলে লম্ব, একটাকে বলে ভূমি, একটা বলে অতিভুজ। আবার বলছি, লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটা নাম খালি কিন্তু সমকোণী ত্রিভুজের জন্যই প্রযোজ্য। সবার ক্ষেত্রে কিন্তু লম্ব, ভূমি, অতিভুজ নাই, শুধু সমকোণী ত্রিভুজেরই লম্ব, ভূমি, অতিভুজ হয়। মানে বাহু তিনটা যে নাম লম্ব, ভূমি, অতিভুজ, এটা শুধু সমকোণী ত্রিভুজেরই, অন্য কারো না। মনে থাকবে তো? আচ্ছা তাহলে সে আবার বলেন না যে এই ত্রিভুজের লম্ব কোনটা, এটা তো সমকোণী ত্রিভুজ না, তাহলে লম্ব আবার কি? লম্ব হতে পারে, কিন্তু ভূমি কোনটা? ভূমি এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। না এটা তো ক্লিয়ার, এটা তো ক্লিয়ার ভাই। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে অতিভুজ, মনোযোগ দেন। অতিভুজ, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে অতিভুজ বলে, বৃহত্তম বাহুকে অতিভুজ বলে। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুই হলো অতিভুজ, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে অতিভুজ বলে, বৃহত্তম বাহু হলো অতিভুজ। আবার বলছি, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ, সবচেয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃহত্তম বাহুকে বলে অতিভুজ। আচ্ছা বুঝলেন? আচ্ছা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ। আর তাহলে বৃহত্তম বাহু কোনটা? এই এসি হলো বৃহত্তম বাহু, এসি, তাহলে এসি হচ্ছে অতিভুজ। এসি কি? অতিভুজ। আবার বলছি, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে এই যে এসি, এটা অতিভুজ। এখন প্রশ্ন হচ্ছে এটা কি করে বৃহত্তম বাহু? এদিকে তাকান, এই তিন কোণের মধ্যে সবচেয়ে বড় কোনটা? এই কোণ, তিন কোণের মধ্যে এটা 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি এটা তো সবচেয়ে বড়, কেন? কারণ এদিকে হচ্ছে সূক্ষ্ম কোণ। আর আমরা প্রথম থিওরি করছিলাম বড় কোণের বিপরীত বাহু সবচেয়ে বড়, এই যে থিওরি দেখছেন, কাজে লাগছে। এটা যে অতিভুজ, এটা যে সবচেয়ে বড় বাহু, এর প্রমাণ আমরা জানি, কেন? মানে এই কোণটা সবচেয়ে বড়, আর বড় কোণের বিপরীত বাহু সবচেয়ে বড়, এই সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। এই যে বুঝছেন? তাহলে মাথায় রাখবেন সমকোণের, ঠিক আছে, সমকোণে, তার মানে এই সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে এই প্রশ্ন কিন্তু পরীক্ষা আসছে, আমি যে কথাগুলো বলছি না প্রত্যেকটা কথা কিন্তু পরীক্ষা আশা করছি, যে কোনটাকে অতিভুজ বলে? সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে সমকোণ কেন? ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হলো অতিভুজ। শোনেন, এই অতিভুজ, ভূমি, লম্ব এগুলো কিন্তু সমকোণী ত্রিভুজের কনসেপ্ট, আবার বলছি অন্য ত্রিভুজের ক্ষেত্রে এটা না, মানে বিষয় না। তাহলে বড় বাহুটাই যদি অতিভুজ হয়, তাহলে বড় বাহু মানে কি? বড় কোণের বিপরীত বাহু বড়। আর এই সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় কোণটাই হলো সমকোণটা, মানে 90 ডিগ্রি। তার মানে সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে বড় বাহু, আর বড় বাহুকে কি বলে? সমকোণী ত্রিভুজের অতিভুজ বলে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে কি হচ্ছে? সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, বিপরীত বাহু, বাহুকে অতিভুজ বলে, ব্যাস, অতিভুজ বলে। সবচেয়ে বড় বাহু অতিভুজ, এবং সেই বাহুটা কোনটা? সমকোণের বিপরীত বাহু। ক্লিয়ার? আশা করি বুঝছেন। এখন মনোযোগ দেন, এখন বলেন লম্ব কোনটা, ভূমি কোনটা? লম্ব কোনটা, ভূমি কোনটা? বলবেন প্লিজ। লম্ব কোনটা, ভূমি কোনটা? এখানে লম্ব কোনটা, ভূমি কোনটা? অতিভুজ সম্পর্কে আইডিয়া শেষ, অতিভুজ ফিক্সড, অতিভুজ অতিভুজ হয়ে গেছে, অতিভুজ সম্পর্কে আইডিয়া শেষ। লম্ব কোনটা, ভূমি কোনটা? এবার শোনেন, লম্ব কোনটা, ভূমি কোনটা? বলেন বলেন, চেষ্টা করেন, চেষ্টা করেন।
লম্ব কোনটা ভূমি কোনটা? আমি একটু পানি খাই, আপনার ততক্ষণ বলেন। লম্ব 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 হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই বলেছিলাম আপনাদেরকে যে আমরা যারা শিক্ষার্থী তাদের তো বেশি না মাত্র 90% লোকজন লম্বভূমি চিনি না, এবং আপনারা কিন্তু সেই প্রমাণটা দিচ্ছেন যে লম্বভূমি আপনারা ম্যাক্সিমাম আমরা চিনি না। মাইন্ড করবেন না প্লিজ, আপনার এই ভুলটা যেন না হয় এই জন্য কিন্তু আমি এই যে যেখানে ভুল হয় মানুষের সেই জায়গাতে আমি বারে বারে নক করি, হ্যাঁ সেই জায়গাতে বারে বারে নক করি যেন এই ভুলটা পরীক্ষা হয়ে না হয়। মনে রাখবেন ভাই, সমকোণী ত্রিভুজের এই অতিভুজই ফিক্সড, লম্বভূমি ফিক্সড না। এটাও লম্ব হতে পারে, এটাও লম্ব হতে পারে, এটাও ভূমি হতে পারে, এটাও ভূমি হতে পারে। সমকোণী ত্রিভুজের অতিভুজই ফিক্সড, লম্ব ভূমি ফিক্সড না ভাই, লম্ব ভূমি ফিক্সড না। বোঝার চেষ্টা করেন প্লিজ। যারা উত্তর দিয়েছেন ধন্যবাদ, যে লম্ব ভূমি যে কোনটা হতে পারে, সবাইকে ধন্যবাদ। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কোনটা লম্ব কোনটা ভূমি কি করে বুঝবো ভাই? ভাই লম্ব ভূমি আমরা বলতে পারছি না যে কোনটা লম্ব কোনটা ভূমি, এইটা বলার জন্য আমাদের সূক্ষ্মকোণ কয়টা মনে রাখবেন প্লিজ। সূক্ষ্মকোণ কয়টা? সূক্ষ্মকোণ কয়টা? দুটা না? তার ভিতর আমি যে সূক্ষ্মকোণটা নিয়ে মানে অঙ্ক করার সময় বা সলভ করার সময় যে সূক্ষ্মকোণটা নিয়ে আমরা কাজ করব সেই সূক্ষ্মকোণটাই আমাদের বলে দিবে কোনটা লম্ব কোনটা ভূমি। তাহলে এট এ টাইমে দেখেন, তাহলে এটা এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ। এখন আমি যদি এই সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করি মানে এই কোণটা নিয়ে যখন কাজ করব এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হলো লম্ব। আবার বলছি, যে সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব। এট এ টাইমে কখনো দুইটা সূক্ষ্মকোণ নিয়ে কাজ করা যায় না, যে কোনো একটা নিয়ে কাজ করতে হয়। আবার বলছি, এট এ টাইমে দুইটা সূক্ষ্মকোণ নিয়ে কাজ করা যায় না, যে কোনো একটা সূক্ষ্মকোণ নিয়ে কাজ করতে হয়। তাহলে আমরা যে সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করব তার বিপরীত বাহুটা হবে লম্ব। তাহলে আমি যদি এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করি, সূক্ষ্মকোণ দুটো না, তাহলে এই সূক্ষ্মকোণ নিয়ে যদি কাজ করি তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব। তাহলে আমরা কি লিখে রাখবো নোট দিয়ে? যে সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব, যে সূক্ষ্মকোণ নিয়ে কাজ করা হবে, যে সূক্ষ্মকোণ নিয়ে কাজ করা হবে তার বিপরীত বাহু, তার বিপরীত বাহু লম্ব হবে, লম্ব হবে। ব্যাস, তার মানে আমি যদি এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করি তাহলে এটা লম্ব। তাহলে ভূমি তো মানে আমি যদি লম্ব চিনে ফেলি তাহলে ভূমি তো তিন বাহুর তো অতিভুজ তো জানিয়ে গেছি, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর লম্বটা যদি চিনে ফেলি তাহলে বাকিটা ভূমি। তার মানে এই যে ত্রিভুজ আমি যখন এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করছি তখন এই সূক্ষ্মকোণের বিপরীত যে বাহুটা এটা লম্ব, তার মানে এই লম্ব এটা ভূমি। কিন্তু যদি আমি এই সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করতাম তাহলে এইবার এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করছি, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবার এটাই হতো লম্ব, মানে এবার এই বিসি লম্ব। ঠিক আছে, এই বিসি হতো লম্ব আর এটা লম্ব এটা অতিভুজ, তাহলে বাকি থাকছে কে? এটাই তখন ভূমি। বাইরে এরকম দাঁড়ায় আছে বলে ভূমি, মানে লম্ব এরকম না, এরকম দাঁড়ায় আছে এরকম তাই লম্ব, এরকম না। কেন? কারণ এটাকে যখন আমি এরকম ঘুরাই দিব, এই ত্রিভুজটাকে যদি ঘুরাই দেই তাহলে তখন দাঁড়ায় থাকবে, এই ভূমিতে শুয়ে যাবে। বুঝা গেছে? লম্ব ভূমি নির্দিষ্ট না। এটুকু আমি বোঝাতে পারছি যে লম্ব ভূমি নির্দিষ্ট না। সমকোণের বিপরীত বাহু অতিভুজ আর লম্ব ভূমি কোনটা হবে? আবার বলছি, যে সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করব তার বিপরীতটা লম্ব আর ওইটা হচ্ছে ভূমি। ক্লিয়ার? আপনারা কি বুঝছেন? যারা যারা যাদের কনফিউশন ছিল, যারা পারছেন ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। কিন্তু আপনারা এখন বুঝতে পারলেন নাকি নাকি যে কোনটা লম্ব হবে কোনটা ভূমি হবে, এই জিনিসটা এখন থেকে আর কোনো কনফিউশন হবে কিনা? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা কি লিখবো? সমকোণের বিপরীত বাহু অতিভুজ আর যে কোণটা নিয়ে আমরা কাজ করব, সূক্ষ্মকোণের এই দুইটা সূক্ষ্মকোণের মধ্যে দুইটা নিয়ে কাজ করব না, যেকোনো একটা নিয়ে কাজ করতে হয়। তাহলে যে সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করব তার বিপরীতটা লম্ব আর বাকিটা ভূমি। ওকে, আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন সবাই। লম্ব ভূমি নিয়ে যে যদি কোনো ঝামেলা থাকে
আশা করি এই ঝামেলার সমাধান আজকে হলো। এই যে প্রশ্ন করেছেন ফয়সাল আহমেদ ভাইয়া যে সমকোণ না হলে, বাইরে সমকোণ না হলে তো লম্ব ভূমি আর অতিভুজের গল্প তো আসবেই না। লম্ব ভূমি অতিভুজ এই তিনটা কনসেপ্ট হলো, এই তিনটা এট এ টাইমে যে কনসেপ্ট, সেটা সমকোণী ত্রিভুজের জন্য এই নামগুলো প্রযোজ্য। ঠিক আছে, আপনারা কি ভাইয়া বুঝছেন কি? সমকোণ না হলে, সমকোণ না হলে তো লম্ব ভূমি অতিভুজ এই তিনটা কথা আসবেই না। ভূমি আসতে পারে, লম্ব আসতে পারে, অতিভুজ আসবে না। বুঝা গেছে বিষয়টা? লম্ব ভূমি অতিভুজ এটা সমকোণী ত্রিভুজের কনসেপ্ট। আচ্ছা ওকে, তাহলে আমরা এখন কি পাইলাম? আচ্ছা অতিভুজ, এবার থিওরিতে দেখেন লেখা আছে। আচ্ছা থিওরিতে কি আছে? নোটে আছে সমকোণী ত্রিভুজের অতিভুজই সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু। অতিভুজই সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু। আর তার 4 নাম্বার নোটে লেখা আছে, নোটের 4 নাম্বার পয়েন্টে লেখা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন প্রতিটি কোণই সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ, এই যে এবিসি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন প্রতিটি কোণই সূক্ষ্মকোণ। এই যে অতিভুজ, এটা অতিভুজ না? এই অতিভুজ সংলগ্ন মানে অতিভুজের সাথে মিশে থাকা যে কোণ দুইটা, এটা সূক্ষ্মকোণ। হ্যাঁ, কারণ এই অতিভুজের বিপরীত বাহু যদি সমকোণ হয়, আর আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত যে দুইটা কোণ আছে তারা কি? সূক্ষ্মকোণ। তাহলে অতিভুজের বিপরীতটা হলো সমকোণ, তাহলে অতিভুজের সাথে লেগে আছে যে দুইটা, ওরা হলো সূক্ষ্মকোণ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এবার সমকোণী কোন ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণ দ্বয় সূক্ষ্মকোণ। কোন ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণ দ্বয় সূক্ষ্মকোণ। ধরেন এই যে এটা একটা ত্রিভুজ, এই বৃহত্তম বাহু এটা না? এই বৃহত্তম বাহু সংলগ্ন কোণ এটা আর এটা। হ্যাঁ, এই বৃহত্তম কোন ত্রিভুজের, এই দেখেন এটা সবচেয়ে বড় বাহু না? এই বড় বাহু সংলগ্ন দুইটা কোণই সূক্ষ্মকোণ। কোন ত্রিভুজের এই বড় বাহু সংলগ্ন যে দুইটা কোণ থাকে তারা সূক্ষ্মকোণ। কেন জানেন? কারণ বড় বাহুর বিপরীত কোণটা বড়, তাহলে এই বড় বাহুর সাথে লেগে আছে তারা, তারা ছোট। বুঝছেন কি এটা? বড় বাহুর বিপরীত কোণ বড়, তাহলে বড় বাহুর সাথে যারা লেগে আছে তারা ছোট। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন, কোনো ঝামেলা থাকার কথা না। ওকে, আচ্ছা এবার মুছে দিচ্ছি। তাহলে নোট গেল, থিওরি গুলো গেল, এবার আমরা অঙ্ক সলভ করব, আবার কোশ্চেন সলভ করব। ঠিক আছে, জ্যামিতি ক্লাস ভালো লাগতে হলে মানে ধৈর্য থাকতে হবে প্রচন্ড পরিমাণে। ধৈর্য না থাকলে জ্যামিতি ক্লাসের মজা পাবেন না। যাদের ধৈর্য কম তারা, ধৈর্য তাদের কম, তাদের হবে না ভাই। এখানে এই জায়গাটা আমি আগে বলছি 70 ক্লাস 75 ক্লাস, এটা এটা ম্যারাথন, এটা সবাই করতে পারবে না, এটা হারাই যাবে, অনেকে হারাই যাবে। কিন্তু আপনি যদি হারায় না যান, লেগে থাকেন, তাহলে কাজ লাগবে। হ্যাঁ, আচ্ছা এবার আমরা 25 নাম্বার কোশ্চেন সলভ করব। কোশ্চেন নাম্বার 25 স্ক্রিনে দেখো, কোশ্চেন 25। আচ্ছা কোশ্চেন 25 এ কি বলছে দেখেন, এবিসি ত্রিভুজ এবিসি এর বি ও সি এর কোণ বি, কোণ বি ও কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ড পরস্পর ও বিন্দুতে মিলিত হলে কোণ বি ও সি কত? এই যে এটা একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 25 নাম্বার কোশ্চেনটা অনেকবার আসছে, 25 নাম্বার কোশ্চেনটা এতটাই ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। ঠিক আছে, কি বলছে দেখেন, ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ড পরস্পর ও বিন্দুতে মিলিত হলে কোণ বি ও সি কত? এখানে যে বর্ণনা দেওয়া আছে সেই বর্ণনা অনুসারে আমরা প্রথমে কি করব? সেই বর্ণনা অনুসারে আমরা প্রথমে চিত্রটা আঁকাবো। আচ্ছা, তাহলে বলছে যে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি মনে রাখবেন, এটা হলো ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজ এবিসি এর কোণ বি মানে এই কোণ, এই কোণ বি, আর কোণ সি মানে এই কোণ, এদের অন্তঃসমদ্বিখণ্ড। আচ্ছা আগে কোণের সমদ্বিখণ্ডে বোঝেন। আচ্ছা আগে কোণের সমদ্বিখণ্ডে বোঝেন। কোণের সমদ্বিখণ্ড মানে হচ্ছে যে সরলরেখা কোন ত্রিভুজের একটা কোণকে সমান দুই ভাগে ভাগ করে, মানে এই সরলরেখা যদি এই কোণটাকে যদি সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এটাকে বলে কোণের সমদ্বিখণ্ড। অন্তঃসমদ্বিখণ্ড কেন? কারণ এই ভেতরের কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে। এই যে দেখেন, এই কোণটাকে যখন সমান দুই ভাগে ভাগ করবে, এইটুকাকে যখন সমান হবে, সমান দুই ভাগে ভাগ করলে এটা হলো অন্তঃসমদ্বিখণ্ড। হ্যাঁ, তাহলে কোণ বি আর কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ড, মানে বি এর অন্তঃসমদ্বিখণ্ড আর সি এর অন্তঃসমদ্বিখণ্ড ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ড মানে দেখেন দুই ভাগে ভাগ করছে। এই যে কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ড, কোণ বি টাকে সমান দুই ভাগে ভাগ করছে। এবার কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ড মানে কোণ সি টাকে সমান দুই ভাগে ভাগ করে দেখেন, এই কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ড মানে অন্তঃসমদ্বিখণ্ড কেন জানেন? কারণ এই ভেতরের কোণটাকে দুই ভাগে ভাগ করছে, এটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ড। এই কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ড, কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ড আর কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ড ও বিন্দুতে মিলিত হয়েছে, মানে এই ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে
এই কোণটা কত, কোণ বি ও সি। থিওরি বোঝেন, একদম সহজ, মনে থাকবে আপনার এমনিতে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই কোণটা কত, মানে কোণ বি ও সি নির্ণয় করতে হচ্ছে কোণ বি ও সি ইজ ইকুয়াল টু হোয়াট, মানে বি ও সি মানে এই কোণটা। আচ্ছা এখন আচ্ছা মনোযোগ দেন, তাহলে কোণ বি ও সি যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে আমাদের, আগে বুঝুন। কোণ বি ও সি, আচ্ছা তাহলে কোণ বি ও সি, এই কোণ বি ও সি, এখন আমাকে বলেন এই ত্রিভুজ, মূল ত্রিভুজ হচ্ছে এ বি সি, হচ্ছে মূল ত্রিভুজ এ বি সি, মূল ত্রিভুজের ভেতরে আরেকটা ত্রিভুজ, সেই আরেকটা ত্রিভুজ কি বি ও সি, এটা বি ও সি আরেকটা ত্রিভুজ। এবার আমাকে বলেন আমি যে কোণটা বের করব বি ও সি, সেই কোণটা, এই কোণটা কোন ত্রিভুজের মধ্যে আছে, এই কোণটা কি এ বি সি ত্রিভুজের মধ্যে নাকি এই বি ও সি ত্রিভুজের মধ্যে? নিশ্চয়ই এই কোণটা বি ও সি ত্রিভুজের মধ্যে। তাহলে প্রথম কাজ আমাদের, যেহেতু এই কোণটা বের করতে হবে, তাহলে প্রথম কাজ আমাদের এই বি ও সি ত্রিভুজ নিয়ে কাজ। তাহলে ত্রিভুজ বি ও সি, ত্রিভুজ বিওসি হতে, ত্রিভুজ বিওসি এর মধ্যে, ত্রিভুজ বিওসি থেকে তিনটা কোণ আছে না, ত্রিভুজ ত্রিভুজ বিওসি তে তিনটা কোণ আছে, সেই তিনটা কোণ, আচ্ছা অপশন নাই, অপশন তো দিতে হবে, অপশন এখানে দেওয়া ছিল না। এক নাম্বার অপশন হচ্ছে 90 প্লাস হাফ কোণ এ, দুই নাম্বার অপশন হচ্ছে 90 মাইনাস হাফ কোণ এ, তিন নাম্বার অপশন হচ্ছে 180 মাইনাস হাফ কোণ এ, চার নাম্বার অপশন হচ্ছে 90 প্লাস এ। এই হলো আমার চারটা অপশন, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, তাহলে আমাকে এই অপশনগুলো যেরকম আছে এরকম আকারে সাজায় আমাকে কোণ বিওসি বের করতে হবে। এখন বলেন এই ত্রিভুজ এই বিওসি, কেন ত্রিভুজ বিওসি নিছি, কারণ এই বিওসি কোণটা এই ত্রিভুজের মধ্যে, এই ত্রিভুজের তিনটা কোণ, প্রত্যেকটা ত্রিভুজের তো তিনটা কোণ, তাহলে বিওসি ত্রিভুজের তিনটা কোণের এই হলো একটা কোণ, এই হলো একটা কোণ, আর এই হলো একটা কোণ। আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা মিলে 180। তাহলে এই কোণটা কতটুকু, এই কোণটা হলো, এই টোটাল কোণটা কত, এই টোটাল কোণটা হলো বি, পুরো কোণটা বি, তাহলে এই কোণটা হলো এই বি এর অর্ধেক। কেন, কারণ এইটা হলো বি এর সমদ্বিখণ্ড, একটু আগে বলছি না এটা বি এর সমদ্বিখণ্ড, মানে এটা এই বি কে সমান দুই ভাগে ভাগ করছে, অর্থাৎ এইটুকু হলো এই বি এর অর্ধেক, অর্থাৎ হাফ কোণ বি, এইটুকু হাফ কোণ বি, এইটুকু কি, ওটা তো সমদ্বিখণ্ড, তার মানে হাফ কোণ সি, আর এটা কি, এটা হলো কোণ বি ও সি, তার মানে এটা হলো বি ও সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই বিষয়টা, তাহলে এই বি ও সি ত্রিভুজের হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি প্লাস বি ও সি ইজ ইকুয়াল টু 180। তাহলে আমার বের করতে হবে কি, আমার বের করতে হবে এই কোণটা, তাহলে এইটা বাদ দিয়ে বাকিগুলো বেশি নিয়ে যাই, তাহলে কোণ বি ও সি রাখলাম ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি, এই দুইটা এসে প্লাস আছে না, প্লাস আছে, ওই পাশে মাইনাস হয়ে যাবে, তার মানে মাইনাস হাফ কোণ বি, এটা যে মাইনাস হাফ কোণ সি। এবার দেখেন আমি যদি এখান থেকে কোণ বি ও সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস হাফ কমন নেই, মাইনাস হাফ কমন নেই, তাহলে কোণ বি এই মাইনাসে মাইনাসে প্লাস কোণ সি। আপনারা কি বুঝতে পারছেন? তার মানে কোণ বিওসি, কোণ বিওসি মানে এই কোণটা হলো 180 ডিগ্রি মাইনাস হাফ ইনটু কোণ বি প্লাস কোণ সি। এরকম কোন, এটা উত্তর, কিন্তু এটা উত্তর, কিন্তু এরকম কোন অপশন এখানে নাই। তার মানে অপশনে যেহেতু এরকম নাই, তাহলে আমাকে অপশনটাকে এইভাবে সাজাতে হবে, এই লাইনটাকে আমাকে এরকম নিয়ে আসতে হবে। অপশনের দিকে তাকালে আমরা বুঝতে পারছি যে অপশনগুলো আছে হলো কোণ এ এর মাধ্যমে প্রকাশ করা। দেখেন কোণ এ, কোণ এ, কোণ এ, তার মানে অপশনগুলো কোণ এ এর মাধ্যমে প্রকাশ করা। আমাকে তাহলে কি করতে হবে, ঠিক আছে, আমাকে তাহলে এই জিনিসটাকে এ এর মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ এই বিসি কে এ এর মাধ্যমে প্রকাশ করতে হবে, এই বিসি রিপ্লেস করে দিতে হবে এ এর মাধ্যমে। তাহলে আমাদের কাজ হলো এই এ কোণটা কোন ত্রিভুজে আছে, এ কোণটা কি ডিওসি ত্রিভুজে আছে, নাই, এ কোণটা আছে মূল ত্রিভুজ এবিসি তে। তাহলে আমি এখন ওই মূল এবিসি, মূল ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করব। তাহলে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি হতে, যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 না, তাহলে ত্রিভুজ এবিসি এর একটা কোণ এ, এই যে এ, এটা কত, এই টোটাল শুনেন, যখন এবিসি ত্রিভুজ নিচ্ছেন তখন কিন্তু এই এবিসি মানে এই কোণ নেবেন, পুরো এই কোণ নিতে হবে, পুরো এই কোণ নিতে হবে, তাই না? তাহলে প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা কিন্তু আমার লাগবে কি, আমার লাগবে হলো বি প্লাস সি এর মান। দেখেন কারণ আমি বি প্লাস সি এর মান যদি সরাই দিতে পারি তাহলেই আমার কিন্তু
এই মাধ্যমে চলে আসবে। তাহলে b প্লাস c এর মান বসাবো বলে b প্লাস c লিখে দেই, আর এই যে 180 ডিগ্রি আর এই a কোণ ওই পাশে নিয়ে যাব, তাহলে b প্লাস c মান হলো 180 মাইনাস a। তাহলে আমাদের কাজ হচ্ছে এই b প্লাস c এর মানটা এখন এই জায়গায় বসাই দেওয়া। তাহলে এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন যদি দিয়ে রাখতাম, তাহলে কোণ b প্লাস c এর মান 1 নম্বরে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে যদি বসাই তাহলে কোথায় লিখবো, এটা আচ্ছা, তাহলে আমরা এখানে বসাই। তাহলে অতএব কোণ BOC ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস হাফ। b প্লাস c এর মান কত? b প্লাস c এর মান হচ্ছে 180 মাইনাস a। তার মানে এই b প্লাস c এর জায়গায় আমি বসাবো 180 মাইনাস a। তাহলে এখানে 180 ডিগ্রি মাইনাস কোণ a। এবার এই মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, মাইনাস দিয়ে যখন গুণ করে দিব, আচ্ছা আমাকে এই পাশে লিখতে হচ্ছে, কিছু করার নেই আর। এই যে কোণ BOC দেখেন, কোণ BOC ইজ ইকুয়াল টু 180, এই যে 180 মাইনাস এটা দিয়ে গুণ করে, হ্যাঁ, মাইনাস হাফ ইনটু 180, এই মাইনাস আর এই মাইনাস প্লাস, প্লাস কি হাফ ইনটু a। এবার দেখেন এটা দিয়ে কাটলে 90, হ্যাঁ, 180 থেকে 90 গেলে 90 প্লাস হাফ ইনটু a। অতএব কোণ BOC ইজ ইকুয়াল টু 90 প্লাস হাফ অফ a। এক নম্বর অপশন আমাদের উত্তর, 90 প্লাস হাফ অফ a। খুবই গুরুত্বপূর্ণ রিটেন প্রিলির জন্য দুইটা জায়গাতেই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। হ্যাঁ, আবার বলছি, আমি তো আগেই বলছিলাম যে আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আপনি বুঝছেন কিনা বলেন? প্রথমে আগে বুঝতে হবে, সিকোয়েন্স বুঝতে হবে যে আমি কেন এই ত্রিভুজ থেকে কাজ করলাম। এই ছোট ত্রিভুজ নিয়ে কাজ করার অর্থ হলো আমাকে যে কোণটা বের করতে হবে সেই কোণটা আছে ছোট ত্রিভুজের মধ্যে। বুঝছেন ভাইয়া? যে কোণটা আছে সেটা ছোট ত্রিভুজের মধ্যে। এইজন্য প্রথমে এই ত্রিভুজ নিয়ে কাজ করলাম। এখন এইটা দিয়ে দেখতেছি যে না, কাজ হচ্ছে না, আমাকে তো এইভাবে তো অপশন নাই, এইভাবে অপশন নাই। তাহলে আমাকে এই b প্লাস c এর মানটা কোনো না কোনোভাবে বের করতে হবে। এই b প্লাস c এর মানটা আমরা বের করলাম। b প্লাস c এর মানটা আমরা বের করলাম কোথা থেকে? b প্লাস c কোথায় আছে? b প্লাস c আমার অপশন হচ্ছে a এর মাধ্যমে, তাহলে আমাকে a এর মাধ্যমে নিয়ে আসতে হবে। তাহলে a কোণ কোথায় আছে? a কোণ আছে এই মূল ত্রিভুজ ABC তে। তাহলে মূল ত্রিভুজ ABC নিয়ে কাজ করলাম। এখান থেকে এই b প্লাস c এর মানটা বের করলাম, b প্লাস c এর মান বের করে এখানে বসাই দিলাম। তারপরে ক্যালকুলেশন করে আসলো BOC কোণ BOC ইজ ইকুয়াল টু 90 প্লাস হাফ অফ a। তাহলে উত্তর কি? মুখস্থ রাখবেন, হ্যাঁ, মুখস্থ রাখবেন, মুখস্থ এটা মুখস্থ। আবার বলছি 90 প্লাস হাফ অফ a। আবার এখন সব, এখন মনোযোগ দেন প্লিজ। এখন আপনাদেরকে কনসেপ্ট এই যে এটাও বুঝালাম, রিটেন পরীক্ষাতে আপনি এটা আসে পরীক্ষা, হ্যাঁ। আর এখন আমরা যেটা করব সেটা হলো না দেখে না, মানে একবার দেখে উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? আপনি প্লাস হাফ সি প্লাস বিসি, হ্যাঁ, সমস্যা কোনো প্রবলেম নাই। ক্লাস আপনি রেডি করছেন, এটা বুঝাইছি আমি। এবার দেখেন, এবার হচ্ছে আমরা প্রশ্নটা শুধু যে এই প্রশ্নটা আসবে এরকম না, অন্য ভাবে আসতে পারে, ক্লিয়ার করে নেন। এদিকে তাকান প্লিজ, এ বি সি, এদিকে তাকান। যদি বি কোণের অন্ত সমদ্বিখণ্ডক এবং সি কোণের অন্ত সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে, তাকান এদিকে, ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রশ্ন খালি এইটা আসবে এরকম না, এর আশেপাশে যে প্রশ্ন আসতে পারে সব দেখাই দিব, আনুষঙ্গিক যত প্রশ্ন আসতে পারে। এই বিন্দুতে মিলিত হলে এই বি ও সি, এই কোণটা, এই কোণ বি ও সি, কোণ বি ও সি ইজ ইকুয়াল টু, মনোযোগ দেন, 90 সবসময় 90 সবসময় প্লাস হাফ অফ অন্য, মানে যে দুইটার সমদ্বিখণ্ডক নেওয়া হয়নি, মানে এই পয়েন্টের অপোজিটে যে কোণটা আছে ওইটা সবসময়। আবার বলছি, উত্তর হচ্ছে কোণ বিওসি ছিল 90 থাকবে প্লাস হাফ অফ কোণটা, হাফ অফ এই যে যেখানে মিলিত হয়েছে তার অপোজিটে যে কোণটা আছে না, হাফ অফ সেটা। হ্যাঁ, এবার পরীক্ষক কি করছে জানেন? পরীক্ষক না আপনাকে এরকম করছে, বলছে এবিসি, বলছে এ কোণ এবং বি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হচ্ছে। এ কোণ এবং বি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলে কোণ এ ও বি কত? ইয়া কোণ এ ও বি, তো 90 প্লাস হাফ অফ এই পয়েন্টের অপোজিট আছে সি, হাফ অফ কোণ সি। ভাইয়া এটাও আসতে পারে পরীক্ষায়, এটা আসতে পারে। আচ্ছা, পরীক্ষক আপনাকে বলবে, দেখেন এ বি সি বলবে কোণ এ এবং সি এর সমদ্বিখণ্ডক, তার মানে এ
এবং সি এর সমদ্বিখণ্ডক যদি ও বিন্দুতে মিলিত হয় তাহলে কোণ এওসি কত? আরে এওসি, তাহলে কোণ এওসি ইকুয়াল টু 90 তো থাকবে প্লাস হাফ অফ এই পয়েন্টের অপোজিট আছে না বি, এটা আসতে পারে, তিনটাই আসতে পারে, তিনটাই আসতে পারে। আবার বলছি তাহলে সহজ, তাহলে আমরা একটা থিওরি পেয়ে গেলাম যে আমাদের কোনো একটা ত্রিভুজের যে কোনো দুইটা কোণের অন্তঃসমদ্বিখণ্ডক যে বৃত্তে মিলিত হবে ওই কোণটা কত হবে? 90 প্লাস হাফ অফ ওই পয়েন্টের অপোজিটে যেটা আছে সেটা। কনসেপ্ট ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন? তিনটা পয়েন্টে বুঝতে পারলেন কিনা বলেন তো? 90 প্লাস হাফ অফ এই যেখানে এই যে কোণের সমদ্বিখণ্ডক যেটা যেখানে মিলিত আছে তার অপোজিটে যে পয়েন্ট আছে সেটা। কোনো সমস্যা আছে কি? এবার কনসেপ্ট ক্লিয়ার আছে যে প্রশ্নতে সবসময় এইটাই আর এরকম না, এটা আসতে পারে, এটা আসতে পারে, এটা আসতে পারে। তাহলে আমরা পারবো, আশা করছি পারবো। বুঝে দিচ্ছি। তাহলে সবসময় একটা জিনিস পড়বেন না, এর আশেপাশে যত আছে সব পড়বেন। তাহলে আমরা কি বুঝলাম? কোন একটা ত্রিভুজের দুইটা কোণের অন্তঃসমদ্বিখণ্ডক যদি কি হয় কোন একটা বিন্দুতে মিলিত হয়, না ভরকেন্দ্র না ভাইয়া, ভরকেন্দ্র না, কি ভরকেন্দ্র না, এটা আশরাফুল শাহিন, ওটা কিন্তু ভরকেন্দ্র না, এটা ভরকেন্দ্র হচ্ছে মধ্যমাত্রা যেখানে, এগুলো সবই পড়াবো, টেনশন করার দরকার নেই, ঠিক আছে? এইটাই ভালো টেকনিক, অবশ্যই এটা ভালো টেকনিক, কারণ স্প্রির জন্য আপনার এটাই কাজে দিবে, আর রিটেনের জন্য তো আপনাকে ডিটেইলে একটা তো করতেই হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে। এইবার আমরা করব হচ্ছে 26 নাম্বার কোশ্চেনটা স্ক্রিনে দেব। 26 নাম্বার কোশ্চেনে বলছে দেখেন, ত্রিভুজ এবি ও ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুকে বর্ধিত করলে, হ্যাঁ ভাই দেখাচ্ছি, সবই দেখাবো, বাদ যাবে না একটি শিশু, সবাইকে পোলিওটিকে দেওয়া হবে। ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুকে বর্ধিত করলে আচ্ছা, ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ বিওসি উৎপন্ন হয় তাদের বহির্দ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলে কোণ বিওসি কত? আচ্ছা, এবার বলছে দেখেন, ত্রিভুজ এবিসি, এই এবিসি এর যে কোনো দুইটা বাহুকে বর্ধিত করলে, আচ্ছা এবি ও এসি বাহুকে বর্ধিত করলে তার মানে যে এবি বাহু আর এসি বাহুকে বর্ধিত করলে, তার মানে এই বাহুকে বর্ধিত করব, এই বাহুকে বর্ধিত করব, এই বর্ধিত করলে যে দুইটা বহিস্থ কোণ বি ও সি উৎপন্ন হয়, মানে যে বহিস্থ কোণ বি ও সি উৎপন্ন হয়, এই যে বহিস্থ কোণ বি, এই যে এটা বহিস্থ কোণ, এটা কি বহিস্থ অন্তত না, যে বহিস্থ কোণ আর এই যে বহিস্থ কোণ সি উৎপন্ন হয়, এই বহিস্থ কোণ দুইটা সমদ্বিখণ্ডক, বহির্দ্বিখণ্ডক, মানে এই বহিস্থ কোণের বহির্দ্বিখণ্ডক, কেন এটা হলো অন্তঃদ্বিখণ্ডক আর এই পাশে যেটা আছে সেটা হলো বহির্দ্বিখণ্ডক, মানে আচ্ছা তাহলে এটা কি হবে? তাহলে এই বহির্দ্বিখণ্ডক মানে হচ্ছে এমন একটা সরলরেখা যা এই কোণকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এই কোণকে সমদ্বিখণ্ডিত, বহির্দ্বিখণ্ডক মানে বাইরের কোণটাকে, হ্যাঁ এটাকে সমদ্বিখণ্ডিত করলো। এবার হচ্ছে এই যে বহির্দ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হলে কোণ বি ও সি, মানে এবার এই কোণটা কত, এবার নির্ণয় করতে বলছে আমাদেরকে এই কোণটা কত। আচ্ছা তাহলে মাথায় রাখবেন, যখন অন্তঃসমদ্বিখণ্ডক তখন আইছিল কি 90 প্লাস হাফ অফ এ, তাই না? আর যখন এই বহির্দ্বিখণ্ডক তাহলে এই কোণটা হবে 90 মাইনাস হাফ অফ এ। যদি প্রমাণ আপনার করতে ইচ্ছা হয় নিজে নিজে করবেন, হ্যাঁ আমি তো একটু দেখাই দিচ্ছি। তাহলে আবার বলছেন, যদি অন্তঃসমদ্বিখণ্ডক হয় তাহলে 90 প্লাস হাফ অফ এটা, আর যদি বহির্দ্বিখণ্ডক হয় তাহলে 90 মাইনাস হাফ অফ এর অপোজিট আছে। ক্লিয়ার? বোঝা গেছে বিষয়টা? মাথায় থাকবে 90 একটা হলো 90 প্লাস হাফ অফ এ, যদি বহির্দ্বিখণ্ডক অন্তঃদ্বিখণ্ডক হয়, আর যদি বহির্দ্বিখণ্ডক অবিদ্যুৎ মিলিত হয় তাহলে এই কোণটা হচ্ছে 90 মাইনাস এই কোণের ওই যে অপোজিট আছে 90 মাইনাস হাফ অফ এ। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার যদি আমরা এই দুইটা বাহুকে বর্ধিত না করে এ বি এসি,
এ বি আর এসি কে বর্ধিত না করে আমি যদি ধরেন এটা ধরেন হচ্ছে এই বিসি, এই বাহুকে বর্ধিত করতাম আর এই বাহুকে বর্ধিত করতাম, আর এদের বহির্দ্বিখণ্ড কি যে ও বিন্দুতে মিলিত হলে এই কোণটা কি হতো, এই দেখেন এই কোণটা হতো 90 মাইনাস হাফ অফ সি, তাহলে হাফ অফ সি। আশা করি আপনারা বুঝতে পারছেন, পারবেন না? বুঝতে পারছেন? একটা হলো অন্তর্দ্বিখণ্ড 90 প্লাস হাফ অফ ওটা, একটা হলো বহির্দ্বিখণ্ড 90 মাইনাস হাফ অফ ওটা। আচ্ছা ক্লিয়ার আছে বিষয়টা? আশা করি বুঝছেন। যদি আপনি প্রমাণ করতে চান তাহলে নিজে নিজে করবেন। কেমনে করবেন? একটা হলো এই ত্রিভুজ দিয়ে কাজ করবেন আর একটা হচ্ছে এই মূল ত্রিভুজ নিয়ে কাজ করবেন, বাস। তাহলে আমাদের 26 নাম্বার কোশ্চেন চলে গেল। এবার আমরা হচ্ছে 27 নাম্বার কোশ্চেনে যাব। 27 কোশ্চেন নাম্বার, আচ্ছা 27 এর আগে 28 কোশ্চেন নাম্বার 28 আগে সলভ করব, তারপর আমি 27 এ যাচ্ছি। কোশ্চেন 28 28 এ যাচ্ছি। কোশ্চেন 28 এ কি আছে দেখেন। কোশ্চেন 28 আছে এরকম চিত্রটা, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, আর এই কোণটা হলো পি, ঠিক আছে? আচ্ছা আর বলে দিছে কোণ এ ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি, আর এটা বলা আছে এ বি ইজ ইকুয়াল টু এসি। হ্যাঁ, আর আসছে কোশ্চেনটা দেখেন এ বি ইজ ইকুয়াল টু এসি বলা আছে না, এ বি ইজ ইকুয়াল টু এসি মানে এ বি ইজ ইকুয়াল টু এসি মানে এটা এ বি আর এসি সমান, মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, আচ্ছা আর কি বলা আছে, এবং পিবি, পিবি ও পিসি যথাক্রমে বি ও সি এর সমদ্বিখণ্ড। পিবি মানে এটা, পিবি মানে এটা, আর পিসি মানে এইটা। এই পিবি আর এই পিসি এই বি আর সি এর সমদ্বিখণ্ড, এর মানে এই পিবি হলো এই বি কোণের সমদ্বিখণ্ড, মানে এই কোণের সমদ্বিখণ্ড, আর এই এই পিসি হলো এই কোণের সমদ্বিখণ্ড। তাহলে বলছে কি, বলছে এক নম্বরে নির্ণয় করতে বলছে আমাদেরকে কোণ বিপিসি ইজ ইকুয়াল টু হোয়াট, বিপিসি, বিপিসি মানে এই যে বিপিসি মানে এই কোণটা, আর এ কোণ 70 ডিগ্রি মানে 70। তাহলে এই বিপিসি বের করতে বলছে। তাহলে প্রথমে এই বিপিসি বের করি আমরা। তাহলে আমরা কি করে দেখলাম, এই কোন একটা ত্রিভুজে যদি এই অন্তর্দ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে মিলিত হয় এই কোণটা হলো 90 প্লাস হাফ অফ ওই যে ওই কোণটা, হাফ অফ ওই কোণটা, ওই কোণটা কত 70 ডিগ্রি। তাহলে 90 প্লাস 70 35, তাহলে 90 প্লাস 35 মানে কত 5 9 3 10 125 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে 125 ডিগ্রি। জি 125 ডিগ্রি, ক্লিয়ার সেটা 125। তাহলে আমরা এই যে ওই থিওরিটা জানা থাকলে সলভ করে দিলাম, ওই থিওরি জানা থাকলে ঝামেলা হবে, ঝামেলা হবে, বুঝা গেছে সেটা? তাহলে ওই থিওরি জানা আছে বলে আমরা কি খুব দ্রুত করতে পারলাম। ওই থিওরি জানা না থাকলে অঙ্ক সলভ করা, ওই থিওরি জানা না থাকলে অঙ্ক সলভ হয়ে যাবে। কিভাবে দেখেন, এবার বলছে আরেকটা 2 নম্বরে সলভ করতে বলছে কি, 2 নম্বরে সলভ করতে বলছে কোণ এবিসি কত, কোণ এ বি সি ইজ ইকুয়াল টু হোয়াট, এ বি সি, এ বি সি, এ বি সি মানে পুরো কোণটা চাইছে, এই পুরো কোণ বিটা চাইছে, রাইট? তাহলে এবার আমাকে বলেন এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। প্লিজ মনোযোগ দেন প্লিজ, এবার কিন্তু আরেকটা কনসেপ্ট লাগবে। এই বাহু আর এই বাহু সমান, মানে এই কোণ আর এই কোণ সমান। আমরা একটু আগে দেখে আসছি সমান সমান বাহুর বিপরীত কোণ দুইটা সমান সমান হয়, রাইট? হয় না, হয় না? তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ দুইটা সমান সমান হয়, তাহলে এই কোণটা যদি x হয়, এই বি কোণ যদি দেখেন এইটা কোণ যদি x হয় তাহলে c কোণ x, কেন? কারণ সমান সমান এই বাহু আর এই বাহু সমান, তার মানে এই কোণের বিপরীত বাহু আর এই কোণের, এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ সমান। এবার বলেন তো এই মূল ত্রিভুজের, আচ্ছা মূল যে ত্রিভুজ, এই মূল ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তার মানে এটা 70, এটা হলো কোণ বি, আর এটা হলো কোণ সি ইজ ইকুয়াল টু 180। কিন্তু আমরা জানি এই দুইটা কোণের মান আবার সমান, তার মানে এইটাকে আমরা x ধরছি, এটাকে x ধরছি, তার মানে 70 প্লাস x প্লাস x ইজ ইকুয়াল টু 180। এই 70 এর পাশে বিয়োগ করলে 2x ইজ ইকুয়াল টু 180, তাহলে 2 দিয়ে ভাগ করলে x ইজ ইকুয়াল টু 180 বিয়োগ 70, 180 বিয়োগ 70 মানে 110, x ইজ ইকুয়াল টু 110, 110 কে 2 দিয়ে ভাগ করলে 55 ডিগ্রি, তার মানে এই কোণটা 55 ডিগ্রি। ক্লিয়ার? আমাদের কত দিয়েছেন 55 ডিগ্রি। কথাটা কি বোঝা গেছে? একদম সিম্পল। এখন আমরা এটাকে কিভাবে সহজ করব, একদম সিম্পল। এই তিন কোণের সমষ্টি 180, তার ভিতর এই কোণটা 70 ডিগ্রি,
তাহলে এই তিনটা কোণ মিলে যদি 180 হয় তাহলে একটা যদি 70 হয় তাহলে এই দুইটা মিলে হলো 180 মাইনাস 70 ইজ ইকুয়াল টু 110। আর যেহেতু এই কোণ আর এই কোণ সমান তাহলে এই দুইটা মিলে 110, তাহলে এই 110 কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু প্রত্যেকটা 55 ডিগ্রি। এটা হলো ফর্মাল প্রমাণ, কিন্তু এই ফর্মাল প্রমাণ পরীক্ষার হলে করার সময় নাই ভাই, পরীক্ষার হলে করার সময় নেই। আপনাকে এইভাবে ছটপট করতে হবে, বোঝা গেছে সেটা? আপনি বুঝে গেলেন 70 যেহেতু সমদ্বিবাহু তাহলে এই কোণ আর এই কোণ সমান, একটা কোণ 70, তাহলে আমরা তো জানি যে ত্রিভুজের এই তিন কোণের সমষ্টি 180, তাহলে একটা যদি 70 হয় তাহলে এই দুইটা মিলে আর 110, কেন 180 মাইনাস 70 110। তার ভিতর আবার এইটা সমান, তাহলে দুইজন মিলে 110 যদি হয় আর দুইজন যদি সমান হয় তাহলে 110 কে 2 দিয়ে ভাগ করলে তো আমার 55 ডিগ্রি চলে আসছে। ক্লিয়ার না সেটা? জি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আগে যে প্রশ্নটা সলভ করলাম সেই প্রশ্ন সলভ করার জন্য কি আমার ওই থিওরি জানাটা জরুরি যে 90 প্লাস হাফ অফ এ? না, ওই থিওরি জানাটা জরুরি না, সব সময় এটা জরুরি না। কেন? দেখেন এ বি সি, তাহলে এইটা 70 ডিগ্রি দেওয়া ছিল, এটা হচ্ছে সমদ্বিখণ্ড, সমদ্বিখণ্ড, এটা বের করতে বলছে। দেখেন এটা যদি 70 হয় আর এই বাহু সমান তোমাকে বলাই আছে, তাহলে কিন্তু আমরা বুঝে গেছি এটা আর এটা যদি সমান তার মানে এই কোণ আর এই কোণ সমান, তাহলে আমরা বুঝে গেছি এটা 70 হওয়া মানে এই দুইটা মিলে 110 হওয়া। কেন? তিন কোণের সমষ্টি 180, 180 থেকে 70 বাদ দিলে এই দুইটা মিলে 110, আর এই দুইটা যেহেতু সমান তাহলে 2 দিয়ে ভাগ করলে এইটা 55 ডিগ্রি, এটা কত 55 ডিগ্রি, এটা কত 55 ডিগ্রি, তাহলে এটা 55 এটা 55, বুঝেন? এই টোটালটা 55, এই টোটালটা 55, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বলেন তো তাহলে এইটা নিশ্চয়ই কত? এটা 27.5, এটাও 27.5। কেন? কারণ এটা হলো এই 55 ডিগ্রি সমদ্বিখণ্ড, 55 সমদ্বিখণ্ড, তাই 55 27.5 দুগুণে 55, বুঝতে পারছেন? এটা 27.5, এটা 27.5। তাহলে এই কোণটা কত? এখন এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 থেকে যদি এই 27.5 আর 27.5 মানে 55 বাদ দিয়ে দেই তাহলে এটা বের হবে -55। ব্যাস। কেন? কারণ এই তিন কোণের সমষ্টি 180, তাহলে আমি এটা বের করব, তাহলে তো এটা 27.5 ডিগ্রি, এটা 27.5 ডিগ্রি, 27.5 27.5 55, তাহলে এই তিনটার 180 থেকে এই 55 বাদ দিলে তো এটা বের হবে। তাহলে কত হচ্ছে? 5 হাতে 1 6, 6 থেকে দিলে 2, 125 ডিগ্রি, 125। আপনারা কি বুঝছেন বিষয়টা? আপনারা কি বুঝছেন এই কনসেপ্টটা যে আমার যে ওই থিওরি 90 প্লাস হাফ অফ এ ওইটা আমার জানতেই হবে, নট নেসেসারি। কিন্তু এই থিওরি যে পরীক্ষা আসে জানা তো লাগবে। কেন? পরীক্ষা আসবে যে 90 প্লাস হাফ অফ এটাই থাকবে অপশন, তখন কি করবেন? তখন কি করবেন বলেন? তাহলে এটাকে বুঝছেন যে আমাদের সবসময় আমি যখন অঙ্ক করছি তখন আমার এই থিওরি না জানলে চলছে, কিন্তু এই থিওরি জানলে তাড়াতাড়ি হচ্ছে। কেন? 90 প্লাস হাফ অফ এ এর হাফ হচ্ছে 35 ডিগ্রি, অর্থাৎ 125 ডিগ্রি, ব্যাস তাড়াতাড়ি হচ্ছে। ক্লিয়ার? আশা করি বুঝছেন। আচ্ছা, আপনাদের আজকে আমি যা পড়ালাম এইটুকু কি সবার বিষয়টা ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার হয়েছে? আমি তো ঘুমায় পড়তেছি, কেন পড়া ভালো লাগছে না নাকি? আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে আচ্ছা এবার আমরা যাব হচ্ছে 27 নাম্বার কোশ্চেনে চলে যাব। 27 কোশ্চেন নাম্বার 27 স্ক্রিনে দেওয়া হোক। কোশ্চেন 27 স্ক্রিনে দেওয়া। সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, লাস্টটা কি হবে? লাস্টটা বুঝেননি? লাস্টটা আরেকবার একটু ভিডিওটা দেখে নিয়ে না, তো বুঝালাম। ওই যে হাফ 55 ডিগ্রি, হাফ 27.5, এটা হাফ 27.5, ওই 27.5 আর 27.5 মিলে 55, এই তিন কোণের সমষ্টি 180, সেই 180 থেকে 55 বাদ দিলে ওই কোণটা বের হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এবার 27 আমরা বলছে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ দ্বয়ের বিয়োগফল। সমবাহু ত্রিভুজ, এই যে এটা একটা সমবাহু ত্রিভুজ এ বি সি, সমবাহু ত্রিভুজের তিন কোণই 60, এটাও 60, এটাও 60, এটাও 60, আমাদের জানা। এবার বলছে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, ঠিক আছে, একটি বাহুকে উভয় দিকে, আচ্ছা, সমবাহু ত্রিভুজের একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, তাহলে উভয় দিকে আমরা বর্ধিত করি, উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ, এই উৎপন্ন বহিস্থ কোণ দুইটার বিয়োগফল, তাহলে এই কোণ আর এই কোণের বিয়োগফল। আচ্ছা, আপনারা আমাকে বলেন তাহলে এই কোণটা কত হবে? উৎপন্ন বহিস্থ কোণ তার অপর দুইটা অন্তঃস্থ কোণের সমান, তাহলে এই বহিস্থ কোণটা হচ্ছে এই কোণ আর এই কোণের সমান, 60 60, এটা 120, কত 120। আবার এই পাশে যে বর্ধিত করছে এই উৎপন্ন বহিস্থ কোণ এর বিপরীত অন্তঃস্থ কোণ এটা আর এটা সমান, 60 60, এটা 120,
তাহলে এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। অঙ্কে বলছে এই উৎপন্ন বহিস্থ কোণ দুটার বিয়োগফল, তাহলে 120 মাইনাস 120 কত? 120 মাইনাস 120 0, তাহলে উত্তর হচ্ছে 0। ঠিক আছে জি। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এবার দেখেন হচ্ছে 27 গেল, 28 করা হয়েছে, 29 30 করানো হয়েছে। এবার আমরা চলে যাব হচ্ছে 33 নাম্বার কোশ্চেন। 33 কোশ্চেন নাম্বার 33, কোশ্চেন 33। দেখেন 33 নাম্বার কোশ্চেন। 33 নাম্বার কোশ্চেনে বলছে এবিসি ত্রিভুজের AB is equal to AC, AB is equal to AC, জি AB is equal to AC এবং C কোণ 30 ডিগ্রি হলে A কোণ কত? যে ABC একটা ত্রিভুজ, এই ABC ত্রিভুজের AB is equal to AC, ABC ত্রিভুজের AB is equal to AC মানে এই বাহু আর এই বাহু সমান। আচ্ছা ঠিক আছে। এবং বলছে C কোণ 30 ডিগ্রি, C কোণ মানে হচ্ছে এই কোণটা 30 ডিগ্রি। বলছে তাহলে A কোণের মান কত, মানে এই কোণটা কত, এই যে এই কোণটা কত, A কোণ কত? আচ্ছা তাহলে এখন প্রশ্ন হচ্ছে ABC ত্রিভুজের AB এবং AC সমান, মানে এই বাহু আর এই বাহু সমান। আচ্ছা আমরা কি দেখলাম? সমান সমান বাহুর বিপরীত কোণ তাই সমান, অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ এইটা আর এই বাহুর বিপরীত কোণ এইটা সমান। তাহলে এটা 30 ডিগ্রি দেওয়া আছে, এর মানে বুঝে নিতে হবে এটা 30 ডিগ্রি। বলা নাই কিন্তু বুঝে নিচ্ছি কেন, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। তাই এটা 30, এটা 30, 30 30 কত? 60। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, যেহেতু তিন কোণের সমষ্টি 180, তাহলে এই 180 থেকে যদি এই 30 30 60 বাদ দেই তাহলে এই পাবো 180 মাইনাস 60 120 ডিগ্রি। জি অনেকে উত্তর দিচ্ছেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা তাহলে এবার 33 এর পরে 34 নম্বর কোশ্চেনের পরে সলভ করব 35। দেখেন 35 কোশ্চেন নাম্বার 35 দেওয়া হোক। জি 35। আচ্ছা 35 নম্বর কোশ্চেনে কি বলছে দেখেন, ABC ত্রিভুজের B is equal to 6x, 6x, C is equal to 5x, A is equal to y ডিগ্রি হলে এবং 6 ইনটু কোণ A is equal to 7 ইনটু কোণ B হলে y এর মান কত? আচ্ছা তাহলে দেখেন ABC ত্রিভুজ, ABC ত্রিভুজের বলছে B is equal to 6x, এই B হচ্ছে 6x ডিগ্রি, আর কোণ C is equal to 5x, আর কোণ A is equal to y ডিগ্রি। আচ্ছা এরকম দেয়া আছে এবং একটা সম্পর্ক দেয়া আছে 6 কোণ A is equal to 7 কোণ B, আর বলছে যে y এর মান কত, y is equal to what, y মানে এই কোণটা কত, y is equal to what। আচ্ছা y এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কি জানি তিন কোণের সমষ্টি 180, তার মানে এই তিন কোণ, এই যে A B C এই তিনগুলো সব মিলে 180, তার মানে কোণ 6x plus 5x, 6x plus 5x plus y is equal to 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা তাহলে 6x আর 5x হচ্ছে 11x plus y is equal to 180 ডিগ্রি। এখন বলেন আমরা যদি এখান থেকে y বের করতে চাই, তাহলে y বের করতে হলে এখানে আরো একটা অজানা রাশি চলে আসছে, সেটা হলো x। তাহলে x কে আগে সরাতে হবে। x সরানোর জন্য আমাকে নিশ্চয়ই কোনো না কোনো একটা হিন্টস দেওয়া আছে, সেই হিন্টস হচ্ছে এইটা। এই লাইন থেকে নিশ্চয়ই আমাকে x এর মানটাকে y এর মাধ্যমে প্রকাশ করতে হবে। x এর মানটাকে যখনই আমি y এর মাধ্যমে প্রকাশ করতে পারবো তখন এখানে y চলে আসবে, সব আর y এর মান চলে আসবে, y চাইছি। তাহলে এই 6 অফ a, তার মানে 6 অফ a এর মান কত, এর মান y, তার মানে এর পরিবর্তে আমি y বসাবো। 7 ইনটু b, b মান কত, b মান 6x, তার মানে এটা 6x, এই 6 আর এই 6 কাটা, তার মানে y is equal to 7x, y এর একটা ভ্যালু পাইলাম, y এর মান x এর মাধ্যমে প্রকাশ করব, y is equal to 7x এখানে বসাই দেই। তাহলে 11x plus 7x is equal to কোনো সমস্যা নেই। আচ্ছা is equal to 180 ডিগ্রি। আচ্ছা তাহলে কি হচ্ছে 18x is equal to 180, তাহলে 18 দিয়ে 180 কাটলে x is equal to 10, x কত 10, কিন্তু আমার কিন্তু x এর মান চাই না, আমার চাইছে y এর মান। তাহলে তো একটা y equal to কি, y equal to 7x, y equal to 7x না, তাহলে x এর মান বেরিয়েছে 10, তাহলে অতএব y is equal to 7 into 10 is equal to কত 70, 70, y এর মান হচ্ছে 70। ক্লিয়ার আছে সেটা, y এর মান 70, সবাই কি বুঝছেন? y কত 70, হ্যাঁ y হচ্ছে 70, অপশন দেখেন আছে y 70। জি 35 নাম্বার কোশ্চেনের উত্তর হচ্ছে 70। বোঝা গেছে কি? আপনারা বুঝলে একটু আমাকে বলবেন, কোথাও যদি সমস্যা হয় বলবেন যে এখানে সমস্যা। আমরা এই তিন কোণের সমষ্টি 180 ধরে আমরা একটা জায়গাতে আসলাম, দেখলাম যে x একটা অজানা রাশি, যদি আমার y বের করতে তাহলে x আমার লাগবে, এজন্য আমরা প্রথমে কি করলাম,
এখান থেকে হিন্টস থেকে এই y এর মান বা x এর মান এসে বসে একটা ভ্যালু পাইলাম, x পাইলাম, কিন্তু x চাই চাইছে y, তাহলে আমরা তো জানি যে y 7x, ব্যাস তাহলে এখানে আমরা বসাই দিলাম, চলে আসলো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার দেখেন হচ্ছে 35 এর পরে আমরা চলে যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 36, কোশ্চেন 36। জি, কোশ্চেন 36 আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিই, বুঝছেন? কোশ্চেন 36 হোমওয়ার্ক, এটা উত্তর হচ্ছে 50 ডিগ্রি হোমওয়ার্ক। 36 এর উত্তর 50, আপনারা নিজেরা করবেন। 36 এর উত্তর 50। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা 36 এর পরে চলে যাব 37, কোশ্চেন নাম্বার 37। কোশ্চেন 37 এ চলে যাচ্ছি। কোশ্চেন 37 এ কি বলছে দেখেন, ত্রিভুজ এবিসি এ এ কোণ 40 ডিগ্রি, বি কোণ 70 ডিগ্রি, এ কোণ 40, বি কোণ 70 বলছে, তাহলে ত্রিভুজ এবিসি কি ধরনের? আচ্ছা, এই যে ত্রিভুজ এবিসি, এবিসি, আচ্ছা, এ কোণ 40, এ কোণ 40, বি কোণ 70 ডিগ্রি বলছে, ত্রিভুজ কি ধরনের? এবিসি ত্রিভুজটা তাহলে কি ধরনের? আচ্ছা, এবিসি ত্রিভুজটা কি ধরনের? অপশনে আছে সমকোণী ত্রিভুজ, অপশন আছে স্থূলকোণী ত্রিভুজ, অপশন আছে সমদ্বিবাহু ত্রিভুজ, অপশন আছে বিষমবাহু ত্রিভুজ, অপশন আছে বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে অপশনগুলো খেয়াল করেন। তাহলে যখনই আপনাকে বলবে যে ত্রিভুজটা কি প্রকৃতির, আর এখানে দেয়া আছে দুইটা কোণ, দেখেন এখানে দেয়া আছে দুইটা কোণ 70 40, তাহলে আমাকে তৃতীয় কোণটা বের করা সহজ। কেন? দুই কোণ যেহেতু দেওয়া আছে, তাহলে তৃতীয় কোণ তো আমরা বের করতেই পারবো, কারণ তিন কোণের সমষ্টি 180, তাহলে 180 থেকে যদি এই দুই কোণ বিয়োগ দিয়ে দিই, তাহলে তৃতীয় কোণ চলে আসছে, আসছে না? আচ্ছা, তাহলে দেখেন মনোযোগ দেন, তাহলে এই সি কোণটা বের করব, 180 মাইনাস 40 এতে 70 প্লাস 40, তাহলে কত হচ্ছে 180 মাইনাস হচ্ছে 180 মাইনাস 110, তাহলে 180 থেকে 110 গেলে কত 70, তার মানে সি কোণের মান 70। দেখছেন সি কোণের মান কত? 70। তাহলে সি কোণের মান 70, দুই কোণ সমান, তাহলে আমরা কি জানি? সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় সমান। সমান সমান বাহুর বিপরীত কোণ যদি সমান হয়, তাহলে সমান সমান কোণের বিপরীত বাহু সমান, তার মানে এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। অ্যানসার দেওয়ার আগে আপনাকে অবশ্যই ভাবতে হবে যে আমি যে অ্যানসার দিচ্ছি, তৃতীয় কোণ বের করতে হবে। তৃতীয় কোণ বের করার পরে দেখলাম দুইটা কোণ সমান হয়ে গেছে, দুইটা কোণ সমান মানে এই কোণের বিপরীত বাহু আর এই কোণের সমান সমান কোণের বিপরীত বাহু সমান। আমরা কি দেখছিলাম কতদিন, কি বলছিলাম বলেন তো? বড় কোণের বিপরীত বাহু বড়, ছোট কোণের বিপরীত বাহু ছোট, তাহলে সমান সমান কোণের বিপরীত বাহু সমান, সমদ্বিবাহু। অ্যানসার দিতে হলে পরে আমাকে অবশ্যই একটা সলিউশনে আসার পরে এটা দেখে মনে হচ্ছে এটা 70 এটা 40, অনেকে বিষমবাহু যদি মনে করে, এই কোণটা বের করে দেখেন না, এই কোণটা তো সমান হতে পারে কারণ না কারণ। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এবার চলে যাব 38 নাম্বার কোশ্চেন। 38, সমদ্বিবাহু ত্রিভুজ, দুইটা কোণ সমান, তাহলে দুইটা বাহু সমান। শুনেন, যতটা কোণ সমান হয় ততটা বাহু সমান হয়, তিন কোণ সমান তিন বাহু সমান। 38 নাম্বার কোশ্চেন সলভ করব এখন। 38 নাম্বার কোশ্চেনে বলছে পি কিউ আর এল, ঠিক আছে, আর এখানে দেয়া আছে হচ্ছে এন, এখানে দেয়া আছে হচ্ছে এম, আর এখানে শর্ত কি দিছে দেখেন, এখানে লেখা আসছে শর্ত। সেই শর্তগুলো কি? কোণ পি কিউ আর, পি কিউ আর ইজ ইকুয়াল টু 55 ডিগ্রি। পি কিউ আর মানে দেখেন পি কিউ, আচ্ছা পি কিউ আর 55, এইটা 55, দেখেন পি কিউ আর মানে কোনটা 55। আচ্ছা, ঠিক আছে। এল আর এন, এল আর এন, এল আর এন মানে এই কোনটা 90, মোট 90, টোটালটা 90, টোটালটা 90, হ্যাঁ, যারা দেয়া আছে আগে আছে। এবং পি কিউ, পি কিউ আর এম আর সমান্তরাল, পি কিউ আর এম আর, পি কিউ মানে এটা, এম আর মানে এটা সমান্তরাল, এই যে এই বাহু, যে পি কিউ সমান্তরাল এম আর, যারা দেয়া আছে বলছি এইটা এটা সমান্তরাল। আচ্ছা, ঠিক আছে। বলছে তাহলে পি ইজ ইকুয়াল টু কিউ, পি কিউ ইকুয়াল টু পি আর, পি কিউ মানে পি কিউ ইজ ইকুয়াল টু পি আর মানে এই বাহু আর এই বাহু সমান। আচ্ছা, ঠিক আছে। বলছে কোণ হচ্ছে এন আর পি কত? এন আর পি, এন আর পি, এন আর পি এই কোণটা কত? এন আর পি এই কোণটা কত? ওকে, ফাইন, কোনো সমস্যা নাই। এবার দেখেন, হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এই কোণটা যদি 90 হয় তাহলে এটা একটা সরল কোণ, সরল কোণ, তাহলে এই কোণ 90 হলে এটা লম্ব, আর এটা 90 হলে নিশ্চিত এই পাশটা 90, এই টোটালটা 90, এই টোটালটা যদি 90 হয় এবং দেখেন এই কোণ 55 মানে এই কোণটা 55, কেন?
এই বাহু আর এই বাহু সমান, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, মানে এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ সমান, মানে 55। তাহলে এই টোটালটা যদি 90 হয়, তাহলে এই এই 90 থেকে যদি এই 55 বাদ দেন, এই 90 থেকে এই 55 বাদ দেওয়া এটা বের হয়, হ্যাঁ, এই 90 মাইনাস 55 ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো? 5 6 35 ডিগ্রি, উত্তর কত? 35 ডিগ্রি। জি 40তম বিশেষ এই প্রশ্ন আসছিল, আপনারা কি বুঝছেন? তাহলে 35, তাহলে 4 নাম্বার 38 এর উত্তর হচ্ছে 4, 35 ডিগ্রি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সত্য কেমনে? 35 35, জি। তাহলে 38 এর পরে এখন আমরা চলে যাব হচ্ছে 39 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 39, 39 মুছে দিচ্ছি। আচ্ছা, কোশ্চেন 39 এ কি বলছে দেখেন, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন, সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন, ও কই গেল, উৎপন্ন কোণদ্বয় হবে। আচ্ছা, বলছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে সবসময় স্থূলকোণ। এই দেখেন সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে, আমরা ধরে নিচ্ছি সমান সমান বাহু, এটা এই বাহু আর এই বাহু সমান সমান, এই সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে, তাহলে এটাকে বর্ধিত করলাম, এটাকে বর্ধিত করলাম, উৎপন্ন বহিস্থ কোণদ্বয়, মানে এই যে কোণ, এই কোণ, এই কোণগুলো কেমন হবে? এই কোণগুলো হবে সব সময়, আচ্ছা এই কোণ হবে, এই কোণদ্বয় কি হবে বলতো? সব সময় মনে রাখবেন, সমদ্বিবাহু ত্রিভুজের এই সমান সমান বাহু দুটাকে যদি আমরা কি করি, বর্ধিত করি, তাহলে এই দুইটা কোণই হবে স্থূলকোণ সবসময় 180, 180 চেয়ে বড়। কেন হচ্ছে দেখেন, সমদ্বিবাহু ত্রিভুজের আমরা এইটা কি বলতে পারি যে এই কোণ আর এই কোণ অবশ্যই সূক্ষ্মকোণ। একটা ত্রিভুজের দুইটা কোণ কখনো, আচ্ছা বলেন তো, একটা ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি হতে পারে, একটা কোণ, হ্যাঁ একটা কোণ 90 ডিগ্রি হতে পারে, কিন্তু একটার অধিক কিন্তু 90 ডিগ্রি কখনোই হবে না। আচ্ছা, একটা কোণের মান স্থূলকোণ হতে পারে, হতে পারে, কিন্তু দুইটা কোণের মান কখনোই 90 বা তার চেয়ে বেশি হবে না। তাহলে এই কোণদ্বয় যেহেতু সমান, তাহলে এই দুইটা সূক্ষ্মকোণই হবে। কেন? কারণ দুইটা কোণ তো, একটা কোণ 90 হতে পারে, দুইটা কোণ তো 90 হতে পারে না, বা তার চেয়ে বড় হতে পারে না। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান যে দুইটা কোণ, এটা সবসময় সূক্ষ্মকোণ, সবসময়। কেন? কারণ এটা অবশ্যই 90 এর চেয়ে ছোট হবে, কারণ এই কোণ আর এই কোণ সমান, এরা দুইজন যদি 90 হয়, তাহলে দুইজন মিলে হয়ে যাবে 180, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। বোঝা গেছে? তাহলে এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। ক্লিয়ার? এই দুটাই যদি সূক্ষ্মকোণ হয়, এবার আমাকে বলেন এই টোটালটা কি সরলকোণ না? 180 না? তার মানে হলো সমদ্বিবাহু কোন একটা ত্রিভুজের যে বাহুকে বর্ধিত করলে এই অন্তঃস্থ কোণ আর উৎপন্ন বহিস্থ কোণ, এরা হলো সম্পূরক কোণ। বললেন না সম্পূরক কোণ? কেন সম্পূরক কোণ? আবার বলছি, সম্পূরক কোণ কোন ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে ওই মানে অন্তঃস্থ কোণ আর উৎপন্ন বহিস্থ কোণ সম্পূরক। কেন? কারণ এই দুইটা মিলে 180 সম্পূরক। তার ভিতর এটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে দুইটা সম্পূরক কোণের একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ। কেন? কারণ দুইটা মিলে যেহেতু 180, তাহলে এটা যেহেতু সূক্ষ্মকোণ, তাহলে আর একটা স্থূলকোণ হবে। বোঝা গেছে সেটা? কেন? কারণ এরা দুইজন মিলে 180, তাহলে একটা হলো 90 এর চেয়ে ছোট, দুইটা মিলে যদি 180 হয়, তার ভিতরে একটা যদি 90 এর ছোট হয়, ধরেন যদি 70 ডিগ্রি হয়, তাহলে আরেকটা এটা কত হবে? 180 মাইনাস 70, 110 ডিগ্রি স্থূলকোণ হবে। বোঝা গেছে? এরা দুইজন পরস্পর সম্পূরক, এই কোণটা আর এই কোণটা সম্পূরক, মানে এই দুজন মিলে 180, তার ভিতরে ভিতরেরটা সূক্ষ্মকোণ, তাহলে বাইরেরটা স্থূলকোণ। দুইটা সম্পূরক কোণের একটা যদি, দুইটা সম্পূরক কোণের দুইটা যদি সমান হয়, তাহলে 90 90 হয়, 90 90 হয়। তার ভিতরে একটা যদি সূক্ষ্ম আর 90 এর ছোট হয়, তাহলে এটা নিশ্চয়ই 90 এর চেয়ে বড় হয়ে যাবে, মানে স্থূলকোণ হয়ে যাবে। এবার কি বুঝছেন সেটা? ক্লিয়ার হবে সেটা? তাহলে এরা এই কোণ আর এই কোণ মিলে হলো, একটা হলো সূক্ষ্ম, একটা হলো স্থূলকোণ। তাহলে এরা হলো সম্পূরক। সম্পূরকের ভিতর সম্পূরক কোণের দুইটাই যদি সমান হয়, তাহলে দুইটা 90 হয়, কিন্তু আমরা তো জানি এটা সূক্ষ্ম, তাহলে এটা 90 এর চেয়ে ছোট, তাহলে এটা কি 90 এর চেয়ে কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। এটা হবে স্থূলকোণ। আশা করি বুঝছেন সবাই। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়কে যদি বর্ধিত করি, তাহলে উৎপন্ন বহিস্থ কোণ দুইটাই কি হবে? স্থূলকোণ হবে। বহিস্থ কোণ দুইটাই স্থূলকোণ হবে। আচ্ছা, 39 এর পর এবার আমরা দেখব 40 নাম্বার কোশ্চেন। কোশ্চেন নাম্বার 40, কোশ্চেন 40 দেখেন। আচ্ছা, কোশ্চেন 40 এ কি বলছে? এবিসি ত্রিভুজের AB = AC
বিসি এর সমান্তরাল এবিসি ত্রিভুজ, আচ্ছা আমি একটু আগাই দিই যেভাবে বলছি, এবিসি ত্রিভুজের এবি ইজ ইকুয়াল টু এবিসি ত্রিভুজের এবি ইজ ইকুয়াল টু বিসি, এই যে এবি আর বিসি সমান, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। এবার বলছে বিসি এর সমান্তরাল ইএফ রেখা এবি ও এসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। বিসি এর সমান্তরাল মানে এইটার সমান্তরাল কি রেখা, ইএফ রেখা, এটা সমান্তরাল হবে একটা রেখা যার নাম ইএফ, তার মানে এই যে ইএফ, এই ইএফ রেখা কি করছে, এবি কে ই বিন্দুতে আর এই এসি কে এফ বিন্দুতে ছেদ করছে, কথা বলছে। দেখেন বলছে বিসি এর সমান্তরাল এই ইএফ রেখা এবি কে এফ ই বিন্দুতে আর এই এসি কে এফ বিন্দুতে ছেদ করছে, তার এইটা আর এটা সমান্তরাল, এটা আর এটা প্যারালাল কিন্তু। আচ্ছা, এবং বলা আছে যে কোণ বি 48 ডিগ্রি, কোণ বি মানে এটা 48 ডিগ্রি হলে, 48 ডিগ্রি হলে কোণ ইএএফ প্লাস কোণ এএফই ইজ ইকুয়াল টু হোয়াট, এএফ ইজ ইকুয়াল টু ইএফ প্লাস কোণ এএফই ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা ইএফ মানে কি বলতো, ই এ এফ মানে এই কোণটা, এটা হলো এই কোণটা, আর এফ এএফই এএফই মানে এই কোণটা মানে হলো এই কোণটা, তাহলে এইটা আর এইটার যোগফল চাইছি। ওকে ফাইন, এইটা 48 ডিগ্রি মানে এটা 48 ডিগ্রি, কেন এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু আর এই বাহু সমান, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, এটা 48 দেওয়া আছে, বুঝে নিতে হবে এটা 48 সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা এখন এইটা 48 মানে এইটা 48 অনুরূপ কোণ, কেন এই যে সমান্তরাল, এটা এটা সমান্তরাল আর এটা হলো ছেদক, এটা দেখেন সমান্তরাল বাহু দুটো এটা হলো ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, এটা 48 মানে এটা 48 ডিগ্রি, ক্লিয়ার বিষয়টা। এইটা 48 ডিগ্রি মানে এটা 48 ডিগ্রি, বুঝা গেছে না বলেন। এবার আমাদের নির্ণয় করতে বলছে কোন কোণ, এই কোণটা আর এই কোণটা, তাহলে এইটা আগে বের করতে হবে। তাহলে এই কোণ আমরা কিভাবে বের করব, বলেন তো এই কোণ কিভাবে বের করব, এই যে এই ত্রিভুজের এই তিন কোণের সমষ্টি 180, তাহলে এইটা হলো কত, এই তিনটা মিলে 180 না, তাহলে 180 থেকে যদি এই 48 48 যোগ করে কত 96 বিয়োগ করি, তাহলে এই কোণ পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 10 আর 18 84 ডিগ্রি, তার মানে এই কোণ হচ্ছে 84 ডিগ্রি, তাহলে কোণ এ ইজ ইকুয়াল টু 84 ডিগ্রি, 84 ডিগ্রি, তার মানে যে ইএএফ মানে এই কোণটা 84 ডিগ্রি আর এএফই এএফই মানে এই কোণটা 48 পেয়ে গেছি, যোগ করলে কত হচ্ছে 28 এর 12 দিয়ে হাতে 1, 28 এর 12 একটা 132 ডিগ্রি, এই বিষয়টা 132 132, এই দিকে 104 104 48 মানে 96, 96 থেকে যদি 180 থেকে যদি 96 বাদ দেয় তাহলে এটা বের হচ্ছে কত, এটা বের হচ্ছে 84, 48 কেন 104 কেন, হ্যাঁ এ 48, ঠিক আছে এ 48, আপনারা কি বুঝছেন বিষয়টা, সহজ কিন্তু সহজ, কঠিন না, কঠিন ভাবে ভাববেন না। 41 নাম্বার দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 41 খুবই গুরুত্বপূর্ণ। 41 নাম্বার কোশ্চেন দেখেন, তো 41 নম্বরের কোশ্চেন বলছে ত্রিভুজের একটি কোণ যদি 132, ঠিক আছে, ত্রিভুজের একটি কোণ যদি উহার অপর দুটি কোণের সমষ্টির সমান হয় তবে ত্রিভুজটি হবে, মানে একটা ত্রিভুজের একটা কোণ তার আর অপর দুইটা কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিভাবে দেখেন, একটা ত্রিভুজের ধরেন এটা এবিসি ত্রিভুজ, মানে এই কোণটা এক্স আর এই কোণটা হলো θ1, এই কোণটা হচ্ছে θ2। অঙ্কে বলছে একটা ত্রিভুজের একটা কোণ অপর দুইটা কোণের সমষ্টির সমান, তাহলে ত্রিভুজটা কি, একটা কোণ অপর দুইটা কোণের সমষ্টির সমান, এর মানে হলো এই এক্স কোণটা যদি এক্স কোণ, আমি জানি না এটা সমকোণী কিনা, আমি জানি না, অঙ্কে বলছে একটা কোণ, ধরি সেই একটি কোণ, ধরি কোণটি এক্স, কোণটি ইজ ইকুয়াল টু এক্স, তাহলে অপর দুইটা কোণ, অপর দুইটা কোণ, অপর দুটি কোণ, অপর দুটি কোণ কত θ1 প্লাস θ2, এটা অপর দুটি কোণের সমষ্টি, কোণের সমষ্টি, অপর দুটি কোণের সমষ্টি θ1 প্লাস θ2, এটাও x, কেন, কারণ কি বলছে যে কোন ত্রিভুজের একটা কোণ অপর দুইটা কোণের সমষ্টির সমান, অপর দুইটা কোণের সমান, মানে একটা কোণ যদি x হয় তাহলে আর দুইটা মিলে x, আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তার মানে শর্তমতে x প্লাস θ1 প্লাস θ2 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, θ1 প্লাস θ2 মিলে x, মানে x প্লাস x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে 2x ইজ ইকুয়াল টু 180, তাহলে 2 দিয়ে ভাগ করলে x ইকুয়াল টু কত, 180 ভাগ 2 90, তার মানে 90, তাহলে একটি কোণ x, একটি কোণ কত ধরছিলাম, ধরি কোণটি x, মানে একটা কোণের মান 90 বের হইছে, আর আমরা জানি একটা কোণের মান, যে ত্রিভুজের একটা কোণের মান 90 সেটা সমকোণী ত্রিভুজ,
একটা ত্রিভুজের মানে একটা কোণের মান 90 হলে সেটা কি হয় সমকোণী ত্রিভুজ। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে আমরা আবার বলছি কোন ত্রিভুজের একটা কোণের মান যদি অপর দুইটা সমান হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ। কমন সেন্স অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। কেন একটা 90 আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি 180 হয়, একজন যদি 90 হয় আর দুইজন মিলে 90 হবে। একটা কোণ আর দুইজনের সমষ্টি সমান। ক্লিয়ার সেটা? আশা করি বুঝছেন। এবার 41 গেল। এবার 42 নম্বর কোশ্চেন দেখেন। 42 নম্বর কোশ্চেন। 42 নম্বর কোশ্চেন বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? একটি সমকোণী ত্রিভুজ, এবার বলে দিচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য, তাহলে এটা হলো এটা এবিসি ত্রিভুজ, এটা তো 90 ডিগ্রি বুঝে গেছেন। সূক্ষ্মকোণ এটা θ1, এটা θ2। এবার বলছে সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য মানে এই সূক্ষ্মকোণ দুটোর পার্থক্য, তার মানে θ1 θ2 6 ডিগ্রি। এবং একটু আগে শিখলাম যে একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি, এই দুইটা মিলে 90, তাই না? তার মানে θ1 θ2 কত 90। এটা বলা নাই, বুঝে নিতে হবে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি। এবার আমরা এটা কি করব, যোগ করলে θ2 ক্যান্সেল, 2 θ1 96, তাহলে θ1 96 ভাগ 2 48। কিন্তু এটা হলো θ1 বের হইছে মানে বড়টা বের হইছে, কিন্তু যে ক্ষুদ্রতম কোণ, তাহলে θ1 θ2 কত? θ1 θ2 90, তাহলে θ1 θ2 90। আচ্ছা এখানে আমরা বিয়োগ করলে কিন্তু মানটা চলে আসে সহজে পাবেন। আমরা θ1 θ2 90 আর θ1 θ2 6। আমাদের বের করতে হবে ছোটটা মানে θ2, ছোটটা θ2 না, তাহলে আমরা যোগ কেন করছি, বিয়োগ করে দেই, তাহলে তোমার θ2 চলে আসবে। বাস এটা ক্যান্সেল, তাহলে 2 θ2 90 থেকে 6 গেলে মানে কত থেকে 84, তাহলে θ2 41 2 84, 42 2 84। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে 42 ডিগ্রি। উত্তর কত? 42 ডিগ্রি। বুঝতে পারছেন এটা? আশা করি বুঝছেন, একদম সহজ। আচ্ছা এবার দেখেন হচ্ছে আচ্ছা আরেকটা কোশ্চেন আমরা সলভ করে আজকের ক্লাসটা সমাপ্ত করি। হ্যাঁ, আরেকটা লাস্ট একটা কোশ্চেন সলভ করে আজকের ক্লাসটা সমাপ্ত করব। সেই কোশ্চেনটা হচ্ছে দেখেন 34 নাম্বার কোশ্চেন, ওই পেজে রেখে এসেছিলাম 34। আগামী নেক্সট ক্লাসে আপনারা জয়েন করেন। হ্যাঁ, কারণ নেক্সট ক্লাসে এতটাই গুরুত্বপূর্ণ, ওখান থেকে আপনি একটা কোশ্চেন কমন পাবেন। বিশেষ পরীক্ষাতে নেক্সট ক্লাস থেকে একটা কোশ্চেন কমন পাবেন। আচ্ছা তাহলে 34 নাম্বার কোশ্চেনে কি বলছে, এবিসি ত্রিভুজের কোণ বি কোণ সি। এবিসি ত্রিভুজে কোণ বি কোণ সি মানে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান বুঝে নিতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এই বাহু আর এই বাহু সমান, কোণ সমান মানে বিপরীত বাহুদ্বয় সমান। এবার বলছে পিসি এর উপর ডি একটি বিন্দু, পিসি এর উপর ডি একটি বিন্দু, এই পিসি এর উপর ডি একটা বিন্দু, কোথায় জানি না, ধরলাম এখানে সেই ডি একটা বিন্দু, যেভাবে বলা আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আগাচ্ছি। ঠিক আছে, তাহলে পিসি এর উপর ডি একটা বিন্দু। এবার কি বলছে, ডি একটা বিন্দু হলে কোন তথ্যটি সত্য। আচ্ছা ঠিক আছে, তাহলে বলছে এ বি গ্রেটার দ্যান এসি, দুই নম্বর বলছে এ বি লেস দ্যান এসি, তিন নম্বরে বলছে এসি লেস দ্যান এডি, চার নম্বরে বলছে এসি গ্রেটার দ্যান এডি। আচ্ছা দেখেন এবার বলছে কোন তথ্যটি সত্য, তাহলে এডি আমাদের এখানে এবি গ্রেটার দ্যান এসি, এইটা প্রথমেই ভুল। কেন ভুল, এই কোণ আর এই কোণ সমান মানে এবি আর এসি সমান, আমি বলছি এবি গ্রেটার দ্যান এসি, এবি লেস দ্যান এসি, দুটো ভুল। এটা তো এই দুটো ভুল প্রথমেই। কেন ভুল, মানে এই দুই কোণ যেহেতু সমান তাহলে এই দুই বাহু সমান, বুঝা গেছে? তাহলে এটা বড় ছোট হবেই না। এখন সম্পর্ক কার কার, এবি আর এসি আর এডি, এসি আর এডি, এডি কই, এই ডি বিন্দু এডি কই, তাহলে এ থেকে ডি এর মধ্যে আগে আগে দাগ টানতে হবে, তাহলে এডি কই পাবো, এডি যেহেতু দেখাচ্ছে তার মানে এ থেকে ডি পর্যন্ত দাগ টানতে হবে, তাহলে তো এডি পাবো। বুঝা গেছে? এবার তাকান অঙ্কে বলছে যে এই এডি আর এই এসি, এখানে যে সম্পর্ক দেখেন, এই এসি আর এডি এর মধ্যে কে বড়, মাথায় রাখবেন। এই ত্রিভুজ, কোন ত্রিভুজের মধ্যে যদি আপনি যে রেখায় টানেন না কেন সেই রেখা কখনোই এই বাহুর চেয়ে বড় হবে না, কখনোই হবে না, এই বাহুর চেয়েও হবে না, এই বাহুর চেয়েও হবে না। যে রেখায় টানেন না কেন, সমদ্বিবাহু ত্রিভুজ না, এটা কখনোই বড় হবে না। ঠিক আছে, এটা চেয়েও হবে না, এটা চেয়েও হবে না। তার মানে সবসময় এই এডিটা ছোট হবে কার চেয়ে, এসির চেয়ে। তার মানে এই এসি, এই এসিটা কি হবে, এটা তো বড় হবে, তবে এটা উত্তর।
কিন্তু প্রশ্ন হচ্ছে প্রমাণ। প্রমাণ আমি আবার বলছি সহজে মনে রাখার জন্য, সমদ্বিবাহু ত্রিভুজের মাঝখানে আমরা যদি কোনো রেখা টানি, সেই রেখা টানলে পরে এই রেখাটা এইটার চেয়ে ছোট, এইটার চেয়ে ছোট, কেন এরা দুজন সমান, দুজনের চেয়ে ছোট, তার মানে এবি মানটা এসি এর চেয়ে ছোট, মানে এসি বড়। কিভাবে বড় দেখেন। আচ্ছা আমি যদি দেখাতে পারি এই কোণ আর এই কোণ, দেখেন আমার সম্পর্ক কার, এডি আর এসি এর মধ্যে, দেখেন এডি আর এসি এর মধ্যে রিলেশন, এই যে এডি আর এসি এর মধ্যে কিন্তু রিলেশন। তাহলে এডি আর এসি এর মধ্যে যদি রিলেশন নিতে চাই, তাহলে এদের মধ্যে কে বড় এটা দেখাতে হলে আমাদের তো, আমরা কি জানি, যে কোণ বড় তার বিপরীত বাহু বড়, তাই না? তাহলে এই ডি কোণ আর এই সি কোণের মধ্যে যদি এই কোণ বড় হয় তাহলে এ বড়, আর যদি এই কোণ বড় হয় তাহলে এ বড়। আমরা এখন কোণ দেখবো, কারণ কোণ দেখে আমরা তো জানি যে বড় কোণের বিপরীত বাহু বড়, তাই না? তাহলে এখন দেখেন এই কোণটা কার সমান, এই ত্রিভুজ, দেখেন ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি এর এইটা কি বহিস্থ কোণ না? দেখেন বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ কার সমান হয়? এই বহিস্থ ডি, দেখেন বহিস্থ ডি, বহিস্থ কোণ ডি কার সমান? এই বহিস্থ কোণ এর অপর যে অন্তস্থ কোণ দুইটা আছে তাদের সমষ্টি সমান, তাহলে এই কোণ আর এই এর এই যেটুকু, তাই না? তাহলে কোণ বি প্লাস কোণ কি, এই এ কিন্তু পুরোটা না, কারণ এই যে বহিস্থ কোণ এটা তো এই ত্রিভুজের, তাহলে এর কিন্তু আমি পুরোটা নিতে পারছি না, এর এইটুকু নিতে হবে। হ্যাঁ, এই বহিস্থ কোণ এর বিপরীত অন্তস্থ কোণ দ্বারা এটা একটা সমষ্টি সমান, তাহলে ওই কোণের নাম দেব কি দেখেন তো, বি এ ডি, তার মানে ওই কোণটা হলো বি এ ডি, তার মানে কোণ ডি হলো ডি প্লাস বি এ ডি। আর এই কোণ সি কার সমান? কোণ সি কার সমান বলেন তো? এই কোণ সি, কোণ সিটা কি বি এর সমান না? কেন? কারণ এই বাহু দুটো সমান সমান বলা ছিল, কারণ এই কোণ যতটুকু এই কোণ ততটুকু, তাহলে কোণ সি হচ্ছে কোণ বি এর সমান। এবার তাকান, এই বহিস্থ কোণ ডি হলো বি প্লাস এটা, আর এই কোণ সি হলো শুধু বি, তার মানে এই বহিস্থ কোণ ডিটা বড় না? দেখেন, কারণ এই বহিস্থ কোণ ডিটা বি সাথে বাই 2, আর এই সি কোণটা হলো শুধু বিটা, তার মানে এই ডি কোণটা বড়, বহিস্থ কোণে ডি বড়, এই কোণটা যেহেতু বড় এই কোণের বিপরীত বাহু এটা বড়, আসছে এই কোণের এই সি কোণের বিপরীত বাহু এটা আসছে, বুঝা গেছে সেটা? তার মানে এই কোণের বিপরীত বাহু এই এসিটা বড়, আসছে এই কোণের বিপরীত বাহু এডি হচ্ছে, তাহলে এসি গ্রেটার দেন এডি। আর মাথায় রাখবেন সমদ্বিবাহু ত্রিভুজের মাঝখানে যে রেখাই টানি না কেন প্রত্যেকটা রেখাটাই হবে এইটার চেয়ে ছোট এইটার চেয়ে ছোট, ক্লিয়ার আছে সেটা? তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। আচ্ছা ক্লাসটা আসলে আপনারা আজকে আসলে থিওরি ছিল এবং থিওরির প্রয়োগমূলক কথাবার্তা ছিল জ্যামিতি, হ্যাঁ আমি চেষ্টা করেছি বোঝানোর, কতটুকু ভালো লেগেছে জানি না। আমরা নেক্সট ক্লাসে পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের উপপাদ্য রিলেটেড যত ধরনের কোশ্চেন হতে পারে সব দেখবো, এবং ত্রিভুজের শেষ করে দিচ্ছি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় থেকে যত ধরনের প্রশ্ন আছে আপনারা দেখবেন। আচ্ছা সামনের দিন দেখবো, তাহলে ক্ষেত্রফল রিলেটেড যত ধরনের প্রশ্ন আসে সেগুলো সলভ করবো। তো আপনারা কালকে ক্লাসে, আগামীকাল, হ্যাঁ আগামীকাল 6:30 থেকে ক্লাসটা নিব, আপনারা জয়েন করবেন আশা করছি। আর এবং ভালোভাবে অবশ্যই ক্লাসগুলো নোট করে রাখবেন, কারণ এইটাই আপনার পরবর্তীতে প্রত্যেকটা প্রিপারেশনে কাজে লাগবে। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্তই রাখছি, শুভরাত্রি।